আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে তেহরানের কসাই সর্বশেষ যে খোমেনি, আয়াতুল্লাহ খোমেনি সর্বশেষ, এদের তো আর নামে কোনো পরিচয় নেই, সর্বশেষ যে আসবে তার জায়গায় আয়াতুল্লাহ হবে। সেই তেহরানের কসাইয়ের জানাজাতে সবচেয়ে মজার বিষয়, সেই জানাজায় অংশ নিয়েছে বাংলাদেশ, পাকিস্তান, রাশিয়া, তুরস্ক। বাংলাদেশের জামাতিরাও কিন্তু গিয়েছে এই খোমেনির জানাজায় অংশ নিতে। বাংলাদেশের স্পিকার গিয়েছে, যিনি মনে প্রাণে, যারা গিয়েছে ইরানের এই খোমেনির জানাজায় অংশ নিতে, এই তেহরানের কসাইয়ের জানাজায় অংশ নিতে, এই তেহরানের আলট্রা ফ্যাসিস্ট কসাই খোমেনির জানাজায় অংশ নিতে, এরা কিন্তু প্রত্যেকেই বিশ্বাস করে যে শিয়ারা হচ্ছে কাফের, তারপর সে জানাজায় গেছে। বড় ফাত্রামি ভণ্ডামিটা খেয়াল করেন। আর ওই জানাজা করেই ওই ঐক্য দেখাইলে কাজ হবে না, ঐক্যমক্য কিছু নেই। দেখেন আবার হামলাটা কালকেই ঘটে কিনা এটা দেখেন, মানে জানাজার পরের দিন থেকে বা ওই রাত থেকে দেখবেন আবার আমেরিকা শুরু করে দিবে বম্বিং করা। কোনো চুক্তি মুক্তি কিছুই মানবে না, ইসরায়েল তো আছে, দেখতে পারবেন খেলা জমে যাবে। আরো মজার বিষয় হচ্ছে যে শিবিরের যে জঙ্গি বাহিনী 4 মাস আগে এর গায়েবানা জানাজা করে ফেলেছে। বাপদাদার নাম নাই, সানমন্ডলের বেওয়াই, অথবা যার গরু সে কয় পাঞ্জা পড়শিরা কয় বছরে বেনি, অথবা বেগানা কি শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা। শিবিরেরা 4 মাস আগে ঢাকা শহরে এই খোমেনির জানাজা করে ফেলেছে, গায়েবানা, যে গায়েবানা জানাজা শিবিরেরা করে ফেলেছে। এই জুলাই জঙ্গি যেগুলো ছিল জানাজা করে ফেলেছে, ইরানে কিন্তু করেনি, তারা 4 মাস পর করতে যাচ্ছে। ফাত্রামিটা দেখেছেন তো। আরো মজার বিষয়, কেউ কেউ বলতো খোমেনি মারা যায় নাই। আমি ভারতেরও কিছু লোককে বলতে শুনেছি খোমেনি মারা যায় নাই। ভারতেরও কিছু লোক বলেছে, এবং তারা বিজ্ঞ, অনেক বিজ্ঞ, নিরাপত্তা বিশ্লেষক, তারপর বিশেষজ্ঞ, রাজনৈতিক, তারা বলতো। কিন্তু আমি জানতাম খোমেনি মারা যাবে, মারা গেছে, কারণ এটাকে তারা ছাড়তে পারে না। ইরানের যেই না, এমন দেখেন মোস্তফা খোমেনি যে জানাজা উপস্থিত হচ্ছে না, এইখানেও সন্দেহজনক। হয় তার অবস্থা খারাপ, মানে সে পঙ্গু হয়ে গেছে, তার নামে দেশ চলতেছে। এই যে যারা বলে পরিবারতন্ত্র, বাংলাদেশের চিঙ্কুবাম আর কিছু চিঙ্কুবামের আলাপ হয়, পরিবারতন্ত্র। মোস্তফা খোমেনি কি আয়াতুল্লাহ ওই খোমেনির কি তেহরানের কসাইকে আইতা বলা, না জারস বলা, না প্যাটারি করে নিয়ে আসছে, অন্য জায়গাতে নিয়ে আসছে? ওইখানে তারা আবার পরিবারতন্ত্র খুঁজবে না বাংলাদেশের, আমেরিকায় থাকা চিঙ্কুবামেরাও। ঠিক আছে, শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতা নিলে দোষ, এটা পরিবারতন্ত্র হয়ে যায়। জিয়া আবার খালেদা জিয়ার পুত্র যদি ক্ষমতায় যায়, ওটা পরিবারতন্ত্র না। এটা নিয়ে চিঙ্কুবামদের কোনো মাথা ব্যথা নেই। বাংলাদেশের চিঙ্কুবামদের কোনো মাথা ব্যথা নেই, এবং বিশেষ করে যারা বাংলাদেশের চিঙ্কুবামেরা ইউরোপ আমেরিকা থাকে, তারা আরো মাথা ব্যথা নেই। এদের যত মাথা ব্যথা, বঙ্গবন্ধুর কন্যা কেন ক্ষমতায় যাবে, এটা পরিবারতন্ত্র হয়ে যায়। বঙ্গবন্ধুর পুত্রও যদি আবার ক্ষমতায় আসে, সেটা পরিবারতন্ত্র হবে। কিন্তু জেনারেল জিয়ার গৃহবধূ, 8 পাস গৃহবধূ যদি ক্ষমতায় যায়, সেটা পরিবারতন্ত্র নয়। আবার তার 8 পাস গৃহবধূর ইন্টারমিডিয়েট পাস পুত্র যদি ক্ষমতায় আসে, জিয়াউর তারেক রহমান, সেটাও মাশাআল্লাহ পরিবারতন্ত্র না। পরিবারতন্ত্র হইল শেখ পরিবারের কেউ যদি আসে, তাহলে পরিবারতন্ত্র। ইরানের মোস্তফা খোমেনি যে ক্ষমতায় এখন, এটাও পরিবারতন্ত্র না। পরিবারতন্ত্র শুধু এটা চিঙ্কুবামদের দৃষ্টিতে পরিবারতন্ত্র না। যদি ইসলামে পরিবারতন্ত্র চলে, যেমন ইসলামের খিলাফত আছে না, যেটা আবার ইরানের শিয়ারাই খিলাফত মিলাফত কিন্তু মানে না। একটা তথ্য দেয় আপনাদের মজার। এই যে খেলাফত বললে সুন্নি মুসলমানরা যে একেবারে খুশি সুদীর ভাই হয়ে যায়, ইরানের এটা 5 পয়সা দাম দেয় না। ইরানি পাঠ্য বই এই খিলাফতের নামও নাই, কোনো শিয়ারা ইরানের খিলাফত মানেই না, বরং সাহাবিদের গালাগালি করে, বরং আলী ছাড়া যে 3 জন রয়েছে খলিফা, এদের উপরে তারা অভিশাপ দেয়, এদের জন্য তারা বদদোয়া করে, এদের তারা কাফের মনে করে। যাক, সেটা অন্য প্রসঙ্গে আসতেছে একটু। তো মেজর হাফিজ সাহেব বীর বিক্রম স্পিকার গেলেন, তাকে আইসে বলেন, তো প্রকাশ্য বলতে বলেন যে শিয়ারা মুসলমান, সে বলবে না, আমি জানি। এমনকি যে ভাবির পোলারা, জামাত শিবির সহ আরো যারা ভাবির পোলারা গেছে, ওদের বলতে বলেন শিয়ারা মুসলমান কিনা, প্রকাশ্য বলতে বলেন, বলবে না, করবে। আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে, তারা জানে শিয়ারা কাফের। তো কাফের জানাজায় কিভাবে গেলেন? আরো মজার বিষয়, আরব রাষ্ট্রের মুসলমানরা সেখানে যাচ্ছে না। কেন যাচ্ছে না? পড়শিদের সাথে যাদের এত সম্পর্ক খারাপ, কারা যেন বলে ভারতের সাথে প্রতিবেশী সবার সম্পর্ক খারাপ।
তো ইরানের সাথে প্রতিবেশী কার সম্পর্ক ভালো আমার দেখান তো। পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো, আরবের সাথে সম্পর্ক ভালো, ইরাকের সাথে সম্পর্ক ভালো। 8 বছর যুদ্ধ করেছে, 8-10 বছর যুদ্ধ করেছে ইরাক ইরান, তারপরেও ইরান প্রতিবেশী খারাপ না। তখন কি বলতো মুসলমানরা জানেন? আমি যখন বলতাম এই যে সাদ্দাম আর যে ইরানের সাথে যে যুদ্ধ হইতেছে, এটা কি প্রতিক্রিয়া? বাংলাদেশের 90% মুসলমান অবশ্য পক্ষ নিয়েছিল সাদ্দামের, সুন্নি মুসলমান। মুসলমান কিন্তু মারাত্মক, এরা সারা পৃথিবীতে হিন্দু মুসলমান, খ্রিস্টান মুসলমান, ফুটবল খেলতেও এমনি বলে, ফুটবলে কোনো রাজনীতি নেই, ধর্ম নেই, কিন্তু যেই না মুসলমান আর অন্য কোনো দেশ খেলা হবে তখন মুসলমানের পক্ষে, ঠিক আছে? তখন কিন্তু ইসলাম চলে আসে। তেমনি আবার মুসলমানের মধ্যে সেক্টর, যখন ইরান ইরাক যুদ্ধ তখন সুন্নি ইরাকের সাদ্দামের পক্ষে, তখন সাদ্দাম স্বৈরাচার হলেও ভালো, ইরান তো কাফেরই। তারপরও কিছু লোক আছে জামাত শিবির করতো, তারা কি বলতো আমরা জানেন? বা কিছু মূর্খ অজ্ঞ এগুলো বলতো ওই মুসলমান মারামারি করতেছে শক্তিশালী হওয়ার জন্য, ওইটা নাটক নাটক। আমাকে বলতো এগুলো, আমরা তখন তরুণ, বলতো এগুলো ইরাক ইরান যুদ্ধ করে ক্ষমতার শক্তি সংহত করতেছে, এগুলো বলতো একদম। মানে এদের তাকিয়াবাজির অভাব নাই, যেখানে যাবেন সেখানেই তারা তাদের মতো ব্যাখ্যা হাজির করবে, এবং আপনি চাপাবাজিতে তাদের সাথে পারবেন না। তো এই খোমেনির জানাজায় যারা গেল, আরব রাষ্ট্রের সাথে কিন্তু ইরানের কোনো কারোর সম্পর্ক, কুয়েত, কাতার, দুবাই, কারোর সাথে সম্পর্ক ভালো না, জর্দান কারোর সাথে ভালো না। ওইখানে কিন্তু আর বলে না প্রতিবেশীর সাথে সম্পর্ক, ওইখানে কি বলে? মুসলমান ভাই ভাই ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি, এগুলো হলো বরকত। এটা নাকি আবার হাদিসও আছে, এই মুসলমান যে মারামারি করবে এটার পক্ষে নাকি আবার হাদিসও আছে, ওটা নাকি রহমত। আমি নিজে পড়েছি, ওটা হলো মুসলমান মারামারি রহমত। মানে আপনি কোনোভাবে তার সাথে পারবেন না। দেখেন না, বলৎকারের কথা হলে কি বলে? একদল বলে 12 রাকাত নফল নামাজ পড়লেই বলৎকারের গুনাহ মাফ, আরেকদল বলে বলৎকার ইসলামের অংশ, এটা নাকি দিনের কাজ করে মৌলবীর, এটাও তারা প্রকাশ্যে বলেছে। আচ্ছা, অন্য প্রসঙ্গে গেলাম, যে প্রসঙ্গে আছে সেই প্রসঙ্গেই থাকি। 4 মাস পরে তেহরানের কসাই খোমেনির জানাজা হচ্ছে। কারা কারা যাচ্ছে? আবারও বলি, ইরানের এই জানাজা কে কে যাচ্ছে? তুরস্ক, চায়না, রাশিয়া, পাকিস্তান, বাংলাদেশ। আর 2-3টা দেশের নাম বলেন তো। ভারত থেকে একজন যাবে, ঠিক আছে? বলেন তো দেখি, আর কোনো মুসলিম রাষ্ট্র কেন নাই? সবচেয়ে মজার বিষয়, যে জামাত ইরানের খোমেনির জানাজায় গেল, যার আক্রমণে মারা গেল আমেরিকার, সেই আমেরিকা যে ইরানে হামলা করেছে, নিন্দা জানানোর সময় আমেরিকার নাম শব্দ উচ্চারণ করে মুরদে পোলাই নাই এই জামাতিদের। ইরানে যে আমেরিকা হামলা করেছে তাদের নিন্দা প্রস্তাবে আমেরিকার নাম নাই, খুলে দেখেন তাদের বিবৃতি, ওইখানে আমেরিকার হামলা করছে এই কথাটা নাই, শুধু ইসরায়েলের কথা লিখছে। কারণ আমেরিকার গোলাম তো জামাত, বলবে কি হবে? কারণ তাদের বিরোধী দলে বসাইছে এই জামাত, নামটা নেওয়ার সাহস পানে মুরদে কোলানি। শুধু তাই না, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে একটা মহিষের নাম, সেটাকে কোরবানি দিতে দেয় নাই। কিন্তু ওই মহিষটার নাম যদি হইতো শেখ ফরিদ, ওই মহিষটার নাম হইতো যদি নরেন্দ্র মোদী, ওই মহিষটার নাম হইতো যদি অমিত শাহ, ওই মহিষটার নাম হইতো যদি শুভেন্দু অধিকারী, ওই মহিষটার নাম হইতো যদি হেমন্ত শর্মা, তাইলে দেখতেন ওইটাকে ফ্যানের বাতাস দেওয়া তো দূরের কথা, মানে কুরবানি করে ওর বিলাইতো। কিন্তু এখন সে মুরদে কোলায় নাই, যে ডোনাল্ড ট্রাম্পের নামে শুধু দেওয়া ওই মহিষটার নাম, তার জন্য মুরদে বাংলাদেশ সরকার, জামাত, বিএনপি, হেফাজত, চামড়া নাই বিরারে আবার বলে আল্লাহ ছাড়া কারো ডরায় না। আরো মজার কথা বলি, এই মুস্তফা খোমেনি, এই আরেক তেহরানের কসাইয়ের বাচ্চা কসাই, এই খোমেনি বলছে সে উপস্থিত থাকবে না, আল্লাহ ছাড়া নাকি কাউকে দেখে ডরায় না। থাকবে না কেন? 2টা কারণ, হয় আমেরিকার বিমান হামলায় ডরাবে বা গুপ্ত হত্যার জন্য ডরাবে, অথবা সে পঙ্গু হয়ে গেছে আমেরিকার হামলাতে, তাই সে আসবে না। দুটোর বাইরে কোনো কারণ নাই, বুঝতে পারছেন? কারণ কোনো জানা যায় আমেরিকা হামলা করার সম্ভাবনা নাই বললেই চলে, মানে 1% সম্ভাবনা থাকে, কারণ ওইখানে তো আরো বিদেশি অতিথি থাকবে, ওইখানে ঝুঁকি নিবে না। তাহলে কেন মুস্তফা খোমেনি আসতেছে না? কারণ তার ভীতি আমেরিকার গোয়েন্দা সংস্থারা তো এখানে, ইসরায়েল আমেরিকার গোয়েন্দারা তো জানা যায় থাকবেই। বিনা দাওয়াতে কিন্তু একজন গেছে, 2 জন। বিনা দাওয়াতে কারা যাবে? আমেরিকার গোয়েন্দা সিআইএ আর ইসরায়েলের গোয়েন্দা মোসাদ। এরা দাওয়াত দিলেও যাবে, না দিলেও যাবে, কারণ এরা টপ টু বটম। এরা তারপরও চাপা মারবে ইরান জিতে গেছে। আমেরিকায় বসে সিংহবামেরা বাংলাদেশি সিংহর বলে ইরান জিতে গেছে, আমেরিকার নাগরিক বলে ইরান জিতে গেছে।
বুঝতে পারছেন? আর বাংলাদেশের মুসলমান তো ইরানকে জিতেই ফেলাইছে। ভারতের মুসলমান 600 কোটি টাকাও বাড়াইছে, ভারতের গাদ্দার মুসলমানেরা। তাদের জন্য মোদি কিছু না, অমিত শাহ কিছু না, তাদের জন্য তাদের রাহাবার হইলো ইরানের খোমেনি, ভারতের এই শিয়া মুসলমানদের রাহাবার, এই আর গাদ্দার। অথচ পৃথিবীতে সবচেয়ে বেশি নিরাপদ ইরানের পরে শিয়ারা যেখানে নিরাপদ সেটা হলো ভারত। সারা পৃথিবীতে শিয়া মুসলমানরা নিরাপদ নয়, বাংলাদেশেও নিরাপদ না, পাকিস্তানেও নিরাপদ। 2 দিন পর পরই তো সুন্নিরা গিয়া শিয়ার মসজিদে বোমা মারে, শিয়ারাও আবার সুন্নি মসজিদে বোমা মারে। একমাত্র ভারতে নিরাপদ। তারপরেও এই ভারতের শিয়া বদমাইশেরা, শিয়া মুসলিম বদমাইশগুলো, এদের রাহাবার হলো ইরানের। তাদের সাথে আমার সাথে ভারতের কিছু না, ইরানের সাথে যায় আসে। কত বড় বাট পারে শিয়া মুসলমান ভারতের চিন্তা করছে। আচ্ছা, ওই প্রসঙ্গ থাকলো। বাংলাদেশে এরকম আছে, পেয়ারা পাকিস্তানি গাদ্দার আছে না, ওইরকম এরাও গাদ্দার। শিয়া মুসলমানরা 99%, 95% গাদ্দার, যারা ভারতকে দেশ মনে করে না। এমনিও মুসলমানরা ভারতের দেশ মনে করে কিনা সন্দেহ আছে, যথেষ্ট সন্দেহ আছে। ইরানি শিয়ারা গজয় তুলে হিন্দ বিশ্বাস করে না, কিন্তু তারা ভারতকেই মানে না। অথচ ভারত এখানে মায়ের খেয়ে পালায় চলে আসছিল নিরাপত্তার জন্য ইরানি শিয়ারা, কিন্তু তারা এখনো ভারতকে তারা দেশ মনে করে না। যাই হোক, ওই প্রসঙ্গ আলাদা। এবার আসি মহসিন, কি মহসিন? মুজাফফর বিন মহসিন। মুজাফফর বিন মহসিন লামা জাহাবিদের হইল মুজাফফর বিন মহসিন হইল লামা জাহাবিদের দ্বিতীয় সারির বড় নেতা এবং ওয়াজিন। মহসিন কি বলছে জানেন? আপনারা মহসিন ইমাম খোমেনিকে নিয়ে, জানাজাকে নিয়ে কি বলেছে আপনারা একটু শুধু শুনেন। ওই যে কিছু ভাবির পোলা এখানে আমার গালি দিতেছে, কিছু মগা মৌদুদির উম্মত আছে পেয়ারা পাকিস্তানি, তারা এখানে আমার গালি দিতেছে খোমেনিকে নিয়ে সমালোচনা করার কারণে। কিন্তু এদের মুরদে কোলাবে না মুজাফফর বিন মহসিনের ফেসবুক, ইউটিউবে ওইখানে গিয়ে গালাগালি করতে। তাদের মুরদে কোলাবে না কাজ্জাব বিন ইউসুফ, এই নারী বিদ্বেষী বক্তা এবং মুসলমানদের মানে আপনার লামা জাহাবি আহলে খবিশদের সবচেয়ে বড় নেতা রাজ্জাক বিন ইউসুফ। সে কি বলে একটু শুনেন। মুসলমানই মনে করে না, বলছে শিয়ার জানাজাই যে করা যাবে না, শিয়াদের জানাজাই করা যাবে না, একটু কুফরি। মহসিন বলেছে, এই মুজাফফর বিন মহসিন কি বলেছে শুনেন, 7-8 মিনিটের ভিডিও। এখানে তো কপিরাইটের জন্য দেখাইতে পারবো না। এমনিতে আমার মোবাইল, এমনিতে আমার ফেসবুক, ইউটিউব খাওয়ার জন্য সবাই তৈরি থাকে, অনেকে আমাকে দেখাইতে বলে, কিন্তু আমি জানি তো কপিরাইট দেওয়ার সুবিধা পাবে। তাছাড়া আমি টেকনোলজিতে দুর্বল, কারণ আমার ওইখানে আমি জানি আমার ফেসবুক এবং এখানে রিচ কমাই দিবে, আর তা নয় আমার চ্যানেলই গায়েব করে দিবে, এই জন্য দেখাইতে পারি না। রাজ্জাক বিন মহসিন কি বলেছে শুনেন। বলেছে যে ওইখানে আবু বকর, ওসমান, উমরকে গালি দেয় যে আল্লাহ তাদের উপর গজব নাজিল করুক। এরা মুসলমান না, এগুলো বলে তারা। বড় একটা দোয়া আছে, তারা দোয়া করে। প্রত্যেক শিয়া দোয়া করার সময় বলে যে আবু বকরের উপরে গজব নাজিল হোক, উমরের উপরে গজব নাজিল হোক। ওই যে বাংলাদেশে যারা বলতেছে না, যারা মনে করে যে উমরের পোলা, আবু বকরের পোলা, উসমানের পোলা মনে করে নিজেদের বাঙ্গু কিছু আছে, বেজন্মা বাঙ্গু আছে কিছু, মূর্খ হোক, শিক্ষিত হোক, প্রফেসর হোক, মোল্লা হোক, মনে করে না। এই জন্য 4 ব্যাটালিয়ন খুলছে আবার সেই 3 সাহাবীর। কারণ আলীকে তো তারা সবকিছু মানে, ঠিক আছে, আলী আলাইহিস সালাম বলে, তারা আজানের মধ্যে আলীর নাম নেয়, ঠিক আছে, কালেমার মধ্যেও তারা আলীর নাম নেয়। তাছাড়া কালেমা তাদের হবে না, শিয়াদের কালেমা। তো আর যে 3 জন থাকলো, এই 3 জনকে শিয়ারা গালি দেয়, মসজিদের খুতবায় গালি দেয়, দোয়া করতে গালি দেয়, এরা সারা জীবন গালি দেয়, গালি দিতেই থাকবে এবং দিচ্ছে এবং দিবেও। তারা 1400 বছর যাবতীয় শিয়ারা গালি দিতেছে। তাদের নামে আবার ব্যাটালিয়ন খুলছে বাংলাদেশে। ওদের আবার কেউ তখন বলে না যে কি গোস্তাখে রাসূল। এই জন্যেই পাকিস্তানে 12 লক্ষ মানুষ মিছিল করছে শিয়ারা কাফের, শিয়ারা কাফের। বাংলাদেশেও মুসলমান অনেকেই মনে করে শিয়ারা কাফের, কাফের জানাজায় গেছে। মুসলমানদের ফাত্রামি দেখেছে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, ইমাম খোমেনির এখন এত বড় ডাউস মার্কা ছবি রাখছে জানাজার ওই পর্দার উপরে, ওই লাশের উপরে। এখন সমস্যা নাই, 4 মাস প্রক্রিয়াজাতকরণ করে রেখে কোনোদিন আছে জানাজা করার নিয়ম আছে, ইসলাম এটা পারমিট করে, সেটা তারা করেছে। কি নিরাপত্তার অভাবে, আল্লাহ ছাড়া নাকি কারোর দ্বারা ছাড়া ডরায় না মুসলমান, তাও আবার শিয়া মুসলমান, পাক্কা মুসলমান। তো হঠাৎ করে জানাজা করতে তো ভয় কিসের? কারণ জানা যায় যে জানাজা করলেই সাইজ হয়ে যেত সব।
আল্লাহ ছাড়া কাউরে ডরে না, কিন্তু 4 মাস পরে জানাজা করতে হয়। এত বড় ক্ষমতা, এত বড় বিজ্ঞ। পৃথিবীতে আমেরিকা যে সকল রাষ্ট্রকে ধরেছে, চায়না রাশিয়া রক্ষা করতে পারে নাই। একমাত্র ভারত ছাড়া কেউ রক্ষা পায় নাই। তখন ভারত 47-এর পরের ভারত। ওই ভারতটা ভাগ করেছে এই আমেরিকা, ব্রিটেনই ভাগ করে 47-এর যে ভাগ দেখেন, ওটাও ওইখানেও প্রধান উদ্যোক্তা এবং মদত ছিল আমেরিকা এবং ব্রিটেনের ভাগ হয়েছে। ভারত যাকে ধরে, আমেরিকা যাকে ধরে, তার পক্ষে কেউ থাকে না, ঠেকাইতে পারে না, ইরান কেউ পারবে না। চাপা যতই মারেন, ইরানের অবস্থা কাহিল। ওই দেশের মানুষ চিন্তা করতেছে 7 দিন যে জানাজার আয়োজনে শোক সভা করবে, দেশের অর্থনীতি তো ভালো না বলছে ওই দেশের মানুষ। আর ওই জানাজা করেই ওই ঐক্য দেখাইলে কাজ হবে না, ঐক্যমক্য কিছু নেই। দেখেন আবার হামলাটা কালকেই ঘটে কিনা এটা দেখেন, মানে জানাজার পরের দিন থেকে বা ওই রাত থেকে দেখবেন আবার আমেরিকা শুরু করে দিবে বম্বিং করা। কোনো চুক্তি মুক্তি কিছুই মানবে না। ইসরায়েল তো আছেই, দেখতে পারবেন খেলা জমে যাবে আবার। এদের একটু মানে টপ টু বটম মেরে ফেলতেছে মন চাইলেই। ইসরায়েল একবার মারে, আমেরিকা একবার মারে, তারপর বাঙ্গমুসলমান জিতে গেছে, ইরান জিতে গেছে, আমেরিকা শেষ। চিঙ্কুবাম তার কাছে তো আমেরিকা শেষ। আবার আমেরিকাতেই বাস করে সেই চিঙ্কুবাম, তারাও বলে আমেরিকা শেষ। জীবনে কিন্তু ইরানে যাবে না। যাই হোক, সেটা অন্য বিষয়। মুসলমানরা সব সময় হিপোক্রেসিতে থাকবে, আলতাকিয়াবাজিতে থাকবে, থাকবেই। মুসলমান এরা বলবে সব মুসলমান এক। শিয়া মসজিদে, মোহাম্মদপুরের শিয়া মসজিদে কোনোদিন সুন্নিদের নামাজ পড়তে দেখেছেন আপনি? কোনোদিন শুনেছেন? আরে ভাই, আহলে হাদিসের মসজিদেই তো যাইতে চায় না এখন। আহলে মসজিদের নাম দেয় আহলে হাদিস, আলাদা হয়ে যায় তারা। তারা মনে করে ওই হানাফি মসজিদে নামাজ পড়া যাবে না। এবং তারা বলে, যারা বলে মুসলমানরা এক, মুসলমানদের কি এক কাতারে নামাজ পড়ে, এক কাতার তো দূরের কথা, এক মসজিদেই নামাজ পড়ে না। মুসলমানরা এক মসজিদেই নামাজ পড়ে না। আপনি সুন্নিদের, আপনি বলেন না মোহাম্মদপুর মসজিদে যায় একদিন বাইতুল মুকাররমের খতিবে নামাজ পড়তে বলেন, রাজ্জাক বিন মহসিনকে রাজ্জাক বিন ইসুকে নামাজ পড়তে বলেন, তার পোলা আছে না কয়টা, আরেক পাত্রা নারী বিদ্বেষী, তাদেরকে নামাজ পড়তে বলেন, ঠিক আছে? মুজাফফর বিন মহসিনকে বলেন। শিবির যারা করে তাদের একদিন গিয়ে সেরে নামাজ পড়তে বলেন না। জামাত যারা করে তাদের, জামাত ইসলাম, শিবির, চরমনের পীর, হেফাজতীদের একদিন মোহাম্মদপুর শিয়া মসজিদে বা হোসেনি দালানের যে মসজিদ আছে ওখানে গিয়ে নামাজ পড়তে বলেন না দেখি। বা সৈয়দপুরে যে শিয়াদের মসজিদ আছে ওখানে গিয়ে একদিন নামাজ পড়তে, একদিন এক ওয়াক্তে নামাজ পড়তে দেখছেন কোনোদিন আপনি? কারা বলে মুসলমানদের মধ্যে ঐক্য আছে যে এক ডাক দিলে হয়ে যায়? এরা শুধু কাফের হত্যার বেলায়, হিন্দু হত্যার বেলায়, ইহুদি হত্যার বেলায়, মুসলমান হত্যার বেলায়, মানে সরি, মুসলমান নিজেরাও মরে, এরা নিজেরাও মারে। কাফের, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক, এদের মারার বেলায় সবাই এক। এদের ডাক দিবেন হুক্কা শিয়ালের মতো হুক্কা, তখন এরা অমুসলিম, তাদের ভাষায় যারা অমুসলিম, তাদের মারার বেলায় তারা ঐক্যবদ্ধ, এছাড়া কোনো কারণে তারা ঐক্যবদ্ধ নয়। আপনি দেখেছেন কখনো? আমাদের যখন 30 লক্ষ মেরেছিল, ইরান আমাদের পক্ষে ছিল না? এই যে ফিলিস্তিন নিয়ে হাইওসেন করে না বাংলাদেশের মুসলমান, এই ফিলিস্তিনিরা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। ফিলিস্তিনিদের ভিসা দিয়ে দিয়েছে সহজভাবে, ছাত্ররা যারা এখানে পড়তে আসতে পারে। আরেক জঙ্গিবাদ নিয়ে আসতেছে বাংলাদেশে, সেটা ভাঙ্গা মায়েরও খাবে, যাক সেটা অন্য প্রসঙ্গ। এই যে আরেক মূর্খ লেখছে, তুই আসলে একটা জারজ কসাই হলে তার জানাজায় 3 কোটি লোক হয়। আচ্ছা ভাবির পোলা, মগা মদুদের উম্মত শুনো, নবী মোহাম্মদের জানাজায় কয়জন ছিল? এই বোকা, কারবালায় হুসেনের জানাজায় কয়জন ছিল? বোকা, জানাজা হইলেই সব? হ্যাঁ, কয়জন ছিল? জানাজা বড় হইলেই সব হয়ে যায়, ভালো মানুষ হয়ে যায়? জমায়েত হইলে যদি ভালো মানুষ হয় আর ওটা সত্য প্রমাণ হয়, তাইলে তো পৃথিবীতে সবচেয়ে বড় জমায়েত কোথায় হয় জানো মূর্খ? বলে দেই, নৈনিতাল, প্রয়াগরাজের নৈনিতালে যে কুম্ভ মেলা হয়, পৃথিবীতে সবচেয়ে বড় জমায়েত হয়। শুধু বিদেশিরাই যায় 50-60 লাখ। তাহলে এখন বুঝো, ওখানে 10 কোটি, 12 কোটি, 15 কোটি মানুষ হয়, পৃথিবীর সবচেয়ে গণ জমায়েত হয়। তাহলে ওটা সত্য? সংখ্যা দিয়ে যদি সব সত্য হয়, তাহলে ইসলাম তো ভুল, কারণ সারা পৃথিবীতে 800-600 কোটি মানুষ ধর্ম মানে না। এমনকি মুসলমানদের মধ্যে কোটি কোটি নাস্তিক আছে, মুসলমানদের মধ্যে কোটি কোটি যারা ইসলাম মানে না। তাহলে তো এটাও ভুল, সংখ্যায় কম। যখন বেশি হবা তখন আল্লাহর রহমত, আর সংখ্যায় কম হইলে কি তখন? যে এটাই খাঁটি জিনিস। এগুলো আলতাকিয়াগিরি বাদ দেও ভাবির বলা। সংখ্যাতে কোনোদিন সত্য প্রমাণ হয় না। সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে না, এটা একজনই প্রথম বলেছিল।
পৃথিবীর সূর্যের তার দিকে ঘুরে, ওটাই সঠিক হয়েছে। তুমি সংখ্যা দিয়ে প্রমাণ করতে চাও? জানাজার লোক বেশি হলে বহু বদমাইশদের, পৃথিবীতে সবচেয়ে বদমাইশদের জানাজায় বেশি মানুষ হয়, স্বৈরাচারদের জানাজায় বেশি মানুষ হয়। দেখো নাই, সবচেয়ে আমার এলাকার সবচেয়ে খারাপ লোকগুলোর জানাজায় বেশি, লক্ষ লক্ষ লোক হয়েছে। মসজিদের ইমামের লোকের জন্য এত জানাজা হয় নাই, এলাকার চোর, পাটপাট, টাউট, মদখোর, ব্যভিচারী, ঠিক আছে, ড্রাগ ডিলার, এদের জানাজায় লোক বেশি হয়। কয়টা দেখবা ভাবির পোলা জানাজা দিয়ে প্রমাণ করা? জানাজাতে বহু লোক যায় গালি গালাজ করতে, আমিও জানাজায় যাই, অনেকের গালি গালাজ করতে যাই, কবরের মধ্যে থুতু দিতে যাই, সেটা জানো ভাবির পোলা? বহু লোক যায় থুতু দেওয়ার জন্য, ওটা কি জানো? ইজ্জত দেই। আমাদের ওইখানে শুয়োর বলে না, কেউ বলে গিদরের বাচ্চা। মহিউদ্দিন হচ্ছে গিদরের বাচ্চা গিদর, শুধু গিদর বললে হবে না, সম্ভবত সে গিদরের বাচ্চা গিদর। এখানে গিদর একটা নিরীহ প্রাণী এবং সুস্বাদু খাবার। আমি তাদেরকে আসলে তার সাথে তুলনা করা বোধহয় একটা অন্যায় করলাম, কিন্তু এর চাইতে তার নিম্নমানের গালি তাকে দিতে পারতেছি না। যদি আমি সেই হাতি নাকি কি জন্য তার মতো হইতাম, তাহলে বলতে পারতাম তার এইটা সেটা ছিঁড়ে ফেলবো। ওগুলো ভাষা তো আমরা বলতে পারবো না, কারণ আমরা আমরা শাওন যদি শুধু বলে জুলাই ছিটিয়াই, তাতেই নাকি পৃথিবীর সকল ভব্যতা সভ্যতা ছিঁড়ে ফেরে যায়। কিন্তু যার জন্য শাওনে কথা বলেছেন, তারা যদি আরো কিছু বলে, তাতে কিছু যায় আসে। আপনি যার কথা বললেন, এখন নামটা সুন্দর দিয়েছেন আপনারা, যে পেশাদার লাল বদর, সম্ভবত এটা তার সাথে যায়, খুব সম্ভবত এটা তার। এছাড়া ডাহা মিথ্যা কথা দুই শ্রেণীর লোক বলতে পারে, একটা হলো বাটপার, আর একটা হলো যারা টাকা পয়সা নিয়ে মিথ্যা কথা বলে। দুই শ্রেণীর মিথ্যুক ছাড়া, এই দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া কেউ ডাহা মিথ্যা কথা বলতে পারে না। এই লাল বদর, নীল বদর, হলুদ বদর, কালো বদর, যাই বলেন না তাকে বদরেরা, আল বদরেরা এরকম মিথ্যা কথা বলতে পারে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। মহিউদ্দিন এরা হচ্ছে হয় বাটপার, না হয় পেশাদার লাল বদর, নীল বদর, কালো বদর, যাই বলেন। এছাড়া এরকম ডাহা মিথ্যা কথা আলবদররা বলতে হিম্মত পাবে না। আমার একটু রাজনীতিতে আসার খুব খায়েশ হয়েছিল, মির্জা ফখরুল সাহেবের একটা বয়ান শুনে আমার রাজনীতির খায়েশ মিটে গেছে। তিনি বলেছিলেন যে 17 বছরে আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে, যা পারে নাই তার চেয়ে বেশি করেছে বিএনপি 3 মাসে। এটা শোনার পরে আমার যে রাজনৈতিক খায়েশ একটু জাগ্রত হয়েছিল, তার উপরে ঠাড়া পড়েছিল। আমার একটু শখ ছিল শেষে বুদ্ধিজীবী হওয়ার, অন্তত পক্ষে এটা বেঁচে ছিল। কিন্তু এই মহিউদ্দিনের মতো বাটপারদের লেখা পড়ার পরে আজকে আমার বুদ্ধিজীবী হওয়ার যে একটা শখ, একটা খায়েশ, সেটাও আমার আজকে মিটে গেছে। কারণ এরকম ঠাডা পড়া মিথ্যা কথা, শয়তানও যদি থাকে, শয়তানও তাকে দেখে লজ্জা পাবে। বয়ে বলছো যদি এখন জীবিত হয়ে আসতো, তাহলে এই মহিউদ্দিনের লাল বদর, অরিজিনালি লাল বদর, এই লাল বদরের লেখাটা যদি পড়তো, গোয়ে বলস একদিনে 10 বার আত্মহত্যা করতো। যে শালা আমার চাইতে এত বড় মিথ্যাবাদী বঙ্গে জন্মিতে পারে, আমি তাহলে জীবনে আর কি করলাম? আর যারা গোয়েবলস সম্পর্কে সারা পৃথিবীতে গবেষণা করে, আমি তাদেরকে বলবো যে আপনারা এখন গোয়েবলসকে বাদ দিয়ে এই মহিউদ্দিনকে নিয়ে গবেষণা করেন। এই মহিউদ্দিন নামের যে গিদরের বাচ্চা গিদর আছে, তাকে নিয়ে আপনারা গবেষণা করেন। কারণ এরকম মিথ্যা কথা পৃথিবীতে কারো পক্ষে বলা সম্ভব নয়, একমাত্র চিঙ্কুব বাম ছাড়া। আপনি খেয়াল করেন, পৃথিবীতে যত চিঙ্কুবাম আছে, এরা হচ্ছে মিথ্যার জনক। যেমন এক চিঙ্কুবাম কলকাতায় আছে, তিনি বলেছেন বাংলাদেশে নাকি অরুন্ধতী রায়, তিনি বলেছিলেন যে পাকিস্তান বাহিনী নাকি বাংলাদেশে কোনো ক্ষতি করেনি, তারা নাকি আমাদের কোনো ক্ষতি করেনি। আরেক লাল বদর কলকাতার ছিল, তিনি বলেছিলেন যে মাত্র 25,000 লোক 71 সালে মারা গেছে। তো এই নিয়ত লাল বদর, এই মহিউদ্দিন লাল বদর, লাল বদরের চিঙ্কুবামদের কাজই হইল মিথ্যা কথা বলা, ঠাড়া পড়া। আর চিঙ্কুবামদের আরেকটা বিশেষ রাগ আছে, মনে রাখবেন। চিঙ্কুবামদের নামে গবেষণা করেছি, তাদের 3টি কাম। 1, বঙ্গবন্ধুর বিরোধিতা তাদের করতেই হবে, যে বঙ্গবন্ধুর বিরোধিতা করে না সে চিঙ্কুবাম হতে পারবে না। 2, আওয়ামী লীগের বিরোধিতার সমর্থন তাদের করতেই হবে, না হলে তাদের ঘুম হয় না। আর হইল ভারত। এই আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এবং ভারত, এই 3টা শব্দের সাথে যদি তারা বিরোধিতা না করে, ভারতের সমালোচনা না করলে চিঙ্কুবামদের তাদের 20টা ত্যাগ হয় না সকালে। আপনি নিশ্চিত থাকেন, এটা হবে না, হতে পারে না, এটা আমি দায়িত্ব নিয়ে বললাম। মহিউদ্দিন তো একজন চিঙ্কুবাম, তো চিঙ্কুবামের মধ্যে আবার হলো সবচেয়ে বড় চিঙ্কুবাম। আর তার সাথে মিল হয়ে গেছে প্রথম অন্ধকার। এই প্রথম আলোর জন্য আমি তাবরানি খেয়েছি আমার এলাকায় বিএনপিদের দ্বারা। আপনি জানেন,
প্রথম আলোর পক্ষ নেওয়ার জন্য। আজ আমার দুর্ভাগ্য হচ্ছে, খারাপ লাগতেছে যে প্রথম আলোর জন্য আমি মার খেতে গেছিলাম, এর জন্য আমি তর্ক করেছি, পক্ষ বিপক্ষ নিয়ে তর্ক করেছি। এই প্রথম আলো এরা হচ্ছে যে আওয়ামী লীগের, এখন দেখা গেল যে পত্রিকাগুলো, যে কোনো পত্রিকার সম্পাদক আপনি খেয়াল করবেন যারা ভেতর, আর চিঙ্কুবাম, সে হতো চিঙ্কুবাম, সে হলো অরিজিনাল চিঙ্কুবাম। তিনি একতা থেকে একেবারে চলে গেছেন প্রথম আলোতে, উনি তো আরো বড় চিঙ্কুবাম। বড় চিঙ্কুবাম পেয়েছে ছোট চিঙ্কুবাম এই মহিউদ্দিনকে। তো মহিউদ্দিনকে দিয়ে তিনি, কারণ এই কথাটা যদি জামাতিরা বলতো, এই কথাটা যদি হেফাজতিরা বলতো, এই কথা যদি শিবির বলতো, এই কথা যদি খোদ বিএনপি বলতো, এই কথা যদি চামড়া নাই পীর, চামড়া আলা পীর, চামড়া সারা পীর বলতো, মানুষ এটা হাসাহাসি করতো, ইগনোর করতো। কিন্তু এই মহিউদ্দিন এটা এই জন্য বলে গেল যাতে এটা সব সময় মানুষ বলে, এবং এটাকে তাকে দিয়ে বলানো হয়েছে। পেয়ারা পাকিস্তানিরা, জামাতিরা, প্রথম আলোরা মিলে ঝিলে, মানে দাড়ি ছাড়া বদর, টুপি ছাড়া বদর আল বদর রাজাকার, আর টুপি আলা বদর আল বদর রাজাকার, এরা সবাই মিলকে জুলকে এই দাড়ি ছাড়া বদরকে দিয়ে এটা বলিয়েছে। যেমন আরেক বড় বদর, বদরুদ্দিন উমর, তিনি বলে গেছেন না যে মুক্তিযুদ্ধের 90% ইতিহাস মিথ্যা। কেন বলেছেন? কারণ তাদের যত রাগ আওয়ামী লীগের উপরে, এদের যত রাগ মুক্তিযুদ্ধের উপরে, এদের যত রাগ, ক্ষোভ, বেদনা, কষ্ট, সব কিছু হচ্ছে শোক, দুঃখ, সব হচ্ছে ভারতকে ঘিরে। এদের এই বেদনা থাকে, উনাকে দিয়ে এই লাল বদর, মহিউদ্দিন, অরিজিনাল লাল বদর মহিউদ্দিনকে দিয়ে, সরি উনি মহিউদ্দিন খান না, মহিউদ্দিনকে দিয়ে এই কথাটা তিনি বলিয়েছেন, এবং তারা বলিয়েছে যাতে এটা সবসময় মার্কেটে থাকে। এটা আমরা জানি, এই বদামি তাদের বুঝি। এরকম গিদর সবসময় ছিল, এরকম গিদর এখনো আছে, এরকম গিদর ভবিষ্যতেও থাকবে। তবে এই মহিউদ্দিনের মতো গিদরেরা, লাল বদরেরা যতই ঘুত করুক, এগুলোতে কাজ হবে না। বাংলাদেশের মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষে, তারা তাদের চিনে ফেলেছে যে বদর, রাজাকার, আল শামস, আল বদর, এরা শুধু দাড়ি টুপি আলাই থাকে না, 2-4টা দাড়ি টুপি সারা ক্লিন শেভ আলাও ছিল। এরা শুধু মূর্খ লোকেরাই ছিল না, মোল্লাদের মতো 2-4জন উচ্চ শিক্ষিত লোকও থাকবে, 2-4জন গ্রন্থ প্রণেতাও থাকবে, এরা এটা থাকবেই। এই জন্যই তারা জাসদ হয়েছিল। যদিও জাসদের কিছু কিছু মানুষ অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষে, কোনো সন্দেহ নাই, কিন্তু কিছু কিছু জাসদ, বেশিরভাগ মানুষই মুক্তিযুদ্ধের পক্ষে, কিছু মানুষ হয়তো না শোনেন, পক্ষে, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে একটা মানুষ বঙ্গবন্ধুর সমালোচনা কিভাবে করে আমাকে এটা বোঝায় বলেন? মুক্তিযুদ্ধ তো মেজর আখতারুজ্জামান, মুক্তিযুদ্ধ তো কর্নেল অলিও, মুক্তিযুদ্ধ তো মুস্তাক, মুক্তিযুদ্ধ তো ফারুকও ছিল। এখন যদি ওইটা ছিল রাজনৈতিক বিরোধিতা, এটা ইয়ে না। আমার কাছে এটা মনে হচ্ছে রাজনৈতিক বিরোধিতা। শুধু আমরা এই বিতর্কে আপাতত যাই না, আপাতত আমরা এই ইয়েতে থাকি। শোনেন, বিতর্কটা এই জন্য আসে, যে ব্যক্তিটাই কথা বলে, যারা 71-এর পাকিস্তান আমলে বাংলাদেশের মানে বেহেস্তের সেই যে শুনেছি না, নহর বয়ে গেছিল, ইন্না তাইনা কাল কাউসার, যে 71-এ যে পাকিস্তানের নহর, দুধের নহর বাংলাদেশে বইতো, তার কাছে কেবল জানলাম। 71-এ যে মধুর নহর বইতো, মদের নহর বইতো, শুধু এখন বলা বাদ দিছে যে 71 সালে বাংলাদেশে হুরিও আছিল, পাকিস্তানি হুরি, এটাই শুধু বলা বাদ রাখছে। যে এই দেশে হুরি গেলমান দিয়ে ভরপুর, গেলমান তো আছে মাদ্রাসায়, যাই গোটা আলাদা কথা, যে আসমান থেকে হুরিও রাখছিল পাকিস্তান। এই কথাটা কবে বলবে এই অপেক্ষায় থাকলাম, দেখি আর পরে তিনি আর কত দূর যেতে পারেন। তবে এগুলো বলতে দেন, কারণ বান যখন আসে, বান বুঝেন তো, মানে বন্যা, বানের নতুন পানিতে কিন্তু খলসা মাছ, তিতপুঠি, দাড়িকিনা, চেলা, ঢেলা, এরা কিন্তু বেশিও যায়, এরা বুঝাবেই, কারণ নতুন বানের পানি দেখলে এরা ফালাফালি করে। তো মহিউদ্দিনেরা ওই কাজটা করতেছে। তারা ভাবতেছে, আরে বাপরে, আমরা তো কলম চালাইতে জানি, তাই যাহা ইচ্ছা তাহাই লিখবো, তাহা কোরআনের বাণী। এটা যদি তারা মনে করে তাহলে বেদ বাক্যের বাণী, তাহলে ভুল হবে। বাংলাদেশের জনগণ ওইরকম মহিউদ্দিনকে, ওইরকম বহু মহিউদ্দিন আসছে, বহু মহিউদ্দিন চলে গেছে এবং চলে যাবে। মুক্তিযুদ্ধের ইতিহাস থাকবে, বঙ্গবন্ধু থাকবে, বাংলাদেশ থাকবে। তারা যতই পাকিস্তানের পক্ষে গোলামি করুক, অথচ পাকিস্তানের বইয়ে সাহাবনামাতে লেখা আছে, সাহাবনামা, বইয়ের নাম সাহাবনামা। পাকিস্তানের প্রখ্যাত লেখক এবং তিনি ছিলেন, কি বলে, আমলা ছিলেন, তিনি লিখেছেন, তার বইয়ের নাম সাহাবনামা। সেখানে তিনি লিখেছেন যে বাংলাদেশে পাটশান মানে পাটশানকে লুট করে পাকিস্তানের শহর তৈরি হয়েছে। পাকিস্তান এই পাটশান লুট করে পাকিস্তানের রাস্তাঘাট হয়েছে। আর মহিউদ্দিন বলতেছে, সেই প্রভুদের গোলামের গোলাম মহিউদ্দিন বলতেছে, পাকিস্তান আমলে বাংলাদেশে নাকি দুধের নহর বইতো, মদের নহর বইতো, মধুর নহর বইতো, গেলমানের নহর বইতো, বেহেস্তের হুরিরাও এখানে, মান্না সালোয়া ছিল। এটাই এখন বলা বাদ রাখছে। তো এটা বলে ভালো করেছে। আসলে 2024-এর 5 আগস্ট যদি না আসতো, বাবা আপনাকে বলি, আপনিও গণজাগরণ মঞ্চ ছিলেন, জানেন,
গণজাগরণ মঞ্চের ভিতরেও যে এরকম কিছু বদমাইশ ছিল, সে চেহারাগুলো প্রকাশ হতো না। আগে আমি মনে করতাম 2024-এর 5 সাল এটা আমাদের জন্য অভিশাপ, কিন্তু এখন দেখি না, এটা সাপে বর হয়ে গেছে। আশীর্বাদ বলতে পারি না, এটা সাপে বর হয়ে গেছে। এই সমস্ত বদর, লাল বদর, নীল বদর, হলুদ বদর, সবুজ বদর, কালা বদর, ধলা বদর সব আমরা চিনতে পারতেছি। বুদ্ধিজীবী হোক, দাড়িওয়ালা বদর হোক, দাড়ি ছাড়া বদর হোক, মোসালা বদর হোক, মোসারা বদর হোক, আমরা এদের চিনতে পারতেছি। দরকার ছিল, এখন আমার মনে হচ্ছে তাকে উজাইতে দেন। পানি এখন নতুন বানের পানি আসছে, ভাটার টানে এই সমস্ত লাল বদর, নীল বদর, ধলা বদর কোথায় চলে যাবে সেটা আগামীতে আমরা দেখতে পাবো। ধন্যবাদ। এই যে লোকটা মহিউদ্দিন আহমেদ, মহিউদ্দিন আমি মনে করি এখন আসলে সময় এসছে কে কোন কথাটা বলতে পারবে আর কার কোন কথাটা আমরা শুনবো, কনফিডেন্সে নিব। এর কারণ হচ্ছে যে একটা কথা বলে ছেড়ে দেওয়া মার্কেটে, সেটা নিয়ে বিতর্ক করা, আলোচনা করা, তর্ক করা, এই লোকটাকে, যে লোকটা আমাদের ইতিহাস নিয়ে কথা বলছে, যে লোকটা আমাদের একদম প্রমাণিত সত্য, সেগুলো মীমাংসিত সত্য, এবং এত মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, সেই স্বাধীন রাষ্ট্রে বসে কথা বলেছে। এবং এই লোকটা সময় সময় তার গিরগিটির মতো তার রং বদলেছে। এই লোকের কথাটা আসলে কতটা বাংলাদেশের মানুষের বা তরুণ সমাজের বিভ্রান্ত করা উচিত, আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এই মানুষগুলোর টার্গেট কিন্তু ইয়াং জেনারেশন। তারা ভুল তথ্য, ভুল বাণী, ভুল রেটরিক তারা তৈরি করছে। এই যে ভদ্রলোক মহিউদ্দিন আহমেদ, এই ভদ্রলোককে কিন্তু আমি খুব চিনি। এই ধরনের লোকগুলোর সাথে আমি চিনি, মানে আমি একদম চিনি আর কি, এটা বলতে চাইছি। ভদ্রলোক বলতে কি মুখোশধারী ভদ্রলোক কিনা? এই মুখোশধারী ভদ্রলোক মানে আমি এত বছর পরে মনে হয়েছে আমি আসলে আমি কেন চিনি বললাম, চেনাই যে চেনা না। মুখোশের আড়ালে মুখোশ, মুখোশের আড়ালে মুখোশ, একটা মুখোশ খোলে আরেকটা মুখোশ পরে, আবার আরেকটা মুখোশ খোলে। আনমাস্কিংটা কখন হচ্ছে? এই 5ই জুলাইয়ের সমস্ত খারাপের মধ্যে একটা ভালো বিষয় হচ্ছে, প্রত্যেকটা বিষয় যে উনি বললেন না যে গণজাগরণ মঞ্চে যে ছিল, আমি জুলাই আন্দোলনে, আমি গণজাগরণ মঞ্চ যখন হচ্ছিল শাহবাগ, সবাই শাহবাগ আন্দোলনের বলে তারা বলে নেতা, তারা বলে সবাই শাহবাগ আন্দোলন করে। এখন যেমন সবাই জুলাই যোদ্ধা, মাঝখানে হয়েছিল একটা ট্রেন্ডের মতো হয়েছিল। এই আমি চলে আসি এই ভদ্রলোক ছাত্র ইউনিয়ন করা, যেটা উনি বললেন ফরিদ ভাই, ছাত্র ইউনিয়ন করা, তারপরে ছাত্র ইউনিয়ন পর থেকে সে এক সময় 70-71-এর দিকে উনি 70 সনে উনি ছাত্র ইউনিয়ন থেকে বোধহয় বের হয়ে গেলেন। বলা হয় যে তাকে আসলে সে মুক্তিযুদ্ধ করছে। তার আগে 1970 সনে উনি ছাত্রলীগে যোগ দিলেন, তৎকালীন ছাত্রলীগ, মানে তখন তো আর ছাত্রলীগ অবিভক্ত ইয়েস, এটা 70-এর ছাত্রলীগ, সেখানে উনি নাকি ওইখানে যোগ দিয়েছেন, কথিত আছে এরকম, আমি শুনেছি। সত্য মিথ্যা, কারণ এরা তো সারাক্ষণ মিথ্যা কথা বলে না। ওনার আজকে আপনাকে একটু দড়িয়ে দিই, আজকে ওনার লেখা পড়ে মনে হয়েছে একমাত্র বাংলাদেশে একজনই মুক্তিযোদ্ধা ছিল, শোনেন আর কোনো মুক্তিযোদ্ধা নাই, সবাই কলকাতা থেকে 16 তারিখ আইসা মুক্তিযুদ্ধ হয়ে গেছে। উনি একমাত্র মুক্তিযোদ্ধা যে একাই যুদ্ধ কইরা শেখ বঙ্গবন্ধু, জিয়াউর রহমান বা কর্নেল তাহের, কিংবা এই যে আরো যারা জেড ফোর্স কমান্ডার্স, আমাদের যারা, আমি সব বাদ, উনি একাই যোদ্ধা। হ্যাঁ বলেন, একাই যোদ্ধা। কিন্তু এই লোকটার এই ইউনুস থেকে ধরে এই যে প্রথম আলো, এই যে ডেইলি স্টার, এবং যারা যারা আছে, এই যে গ্রুপ অফ পিপল, এখন আপনি দেখবেন, আপনি এখন জাতীয় গ্রন্থাগারে যান, তারপরে আপনি এখন বাংলা একাডেমিতে যান, আপনি কালচারাল সেক্টরে যান, আপনি শিক্ষা, সমস্ত জায়গায় কিছু ফ্রেজ দেখতে পারবেন। দে আর প্যাথোলজিক্যাল লায়ার, বুঝতে পারছেন? প্যাথোলজিক্যাল লায়ার। এই যে মহিউদ্দিন হচ্ছে একটা প্যাথোলজিক্যাল লায়ার। সে এমন ভাবে মিথ্যা কথা বলবে, আপনি কল্পনাই করতে পারবেন না সে কোন হাউ ফার এক্সটেন্ট সে যেতে পারে। এবং এই ধরনের লোকগুলা কি করে জানেন, এত বছর বিভিন্ন মনে করেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ইতিহাসের সাথে সম্পৃক্ত মুক্তিযোদ্ধা, নামি দামি পরিবারগুলোর সাথে ভিতরে ঢুকে ওখান থেকে ইনফরমেশন কালেক্ট করছে। মনে করেন চুপ করে একটা দাওয়াতের মধ্যে গিয়ে চুপ করে বসে থাকছে গিরগিটির মতো, ওখান থেকে ইনফরমেশন কালেক্ট করছে, পিক এন্ড চুজ করছে।
দিস মহিউদ্দিন আহমেদ ইজ লাইক দ্যাট। না হলে তার কোনো চরিত্রের কোনো ঠিক আছে? উনি প্রথমে ছাত্র ইউনিয়ন করতো, তারপরে 70-এর দিকে উনি ছাত্রলীগ নাকি করছে, আমি শুনি নাই, আমি জানি না, দ্যার ইজ নো প্রুফ। আমি আগেই বলে নিছি এরা প্যাথোলজিক্যাল লায়ার। এরা নিজস্ব পরিচিতি বিভিন্ন সময় নিজেকে ভেঙে ভেঙে নিজস্ব পরিচয় তৈরি করে, নিজেদেরকে তারা পরিচিত করে বিভিন্ন সময় রিকোয়ারমেন্ট অনুযায়ী, টাইম অনুযায়ী। তারপরে সে একটা সময় সে আবার শুনি যে সে জাসদেও নাকি যুক্ত হইছে, সেটা হইতেছে 72-এ যখন জাসদ হলো সে নাকি জাসদেও যুক্ত হইছে। আমি জানতাম উনি জাসদ করতেন না, আমি জানতাম দাদার উনি এই ওই প্রসঙ্গে আসতেছি। তারপরে সে সিরাজুল আলম খানের সাথে ঢুকে সে কোন সময় থেকে সে গণকণ্ঠ পত্রিকায় সে সিরাজুল আলম খানের ব্যক্তিগত কর্মচারী ছিল। রাইট, এইটাই আমি বলছিলাম। হ্যাঁ, এই যে চাটা এনে দে, এই চাটা এনে দে, জুতাটা আগাই দে, এই পানি দে। ব্যক্তিগত কর্মচারী ছিল সিরাজুল আলম খানের। আপনি জানেন, আমরা একটা কথা বলি না, ইনফরমেশন পেতে হলে কার কাছ থেকে পেতে চাও ইনফরমেশন? বাড়ির কাজের লোক এবং ড্রাইভারের কাছ থেকে চাও সবচেয়ে বেশি ইনফরমেশন দেওয়া, যে গাড়িটা চালায়, কারণ গাড়িতে বসে মালিক অনেক কথা বলে, সেখান থেকে আমি তথ্য নিব, তথ্য বেচবো। মেবি আই এম সাউন্ডিং ভেরি রুড, বাট দ্যাট ইজ ট্রু। এনাফ ইজ এনাফ। বাড়ির ড্রাইভার এবং কাজের লোকের কাছ থেকে আমি কাউকে ডিমেন্ড করছি না, কোনো পদ পদবি ডিমেন্ড করছি না, কিন্তু যে কোনো পজিশনই আপনি হোল্ড করেন, আপনি যদি সেখানে সেই পদবীর সম্মানটা না রাখেন, সেই কাজের সম্মান না রাখেন, তাহলে আপনাকে এভাবেই বলা হবে। ইনফরমেশন পেতে চাইলে, এবং সে কি সিরাজুল আলম খানের ব্যক্তিগত কর্মচারী ছিল, তখন সে গণকণ্ঠতে তার ইনভলভমেন্ট ছিল, সে যাওয়া আসা করতো। সিরাজুল আলম খান গণকণ্ঠ বেশি দিনের না, 72 থেকে 75। তারপরে সে করছে, সে হয়ে গেছে আস্তে 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 সামরিক সরকারের সাথে, সে সামরিক সরকারকে ধীরে 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 75-এ বঙ্গবন্ধু হত্যা, তারপরে ধীরে ধীরে জিয়া আসছে, জিয়ার সময় সে একটু চুপ করে সাইলেন্টলি ছিল, তারপরে এরশাদ আসছে, এরশাদের সাথে সে আবার, আমি বলতে চাচ্ছি এই লোকটার কার্ভটা আপনি ফলো করেন, বহুরূপী। এবং এই লোকটা তারপরে কি হয়েছে দেখেন, তারপরে সে আবার একটা, যে কি বলে এটাকে, সে একটা ওই সময়টার দিকে একটা গ্রন্থাগারের সাথে নিজেকে যুক্ত হয়েছে, সিডিএল না অর সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, এই করে 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 সে একটা সময় যে তাকে, তারপরে সে একটু আড়ালে চলে গেছে, তারপরে সে যে আস্তে করে আবার প্রথম আলোর সাথে একটা তার লিংক আপ হয়েছে। ওই যে প্রথম আলোর সাথে বামে বন্ধু কি জানি একটা আছে নাকি, এক বামের কি জানি একটা বলে না, একটা প্রবাদ আছে, আমার এসব প্রবাদ মনে থাকে না। এক সরে হাঙ্গা করছিল, আরেক সরে শালি, সব সরে একসাথে আমাকে দেখা যায়। হ্যাঁ, হচ্ছে যে আমি এই কথাটা এই জন্য বললাম, আপনি দেখেন মুক্তিযুদ্ধের সময় যে আমরা যারা চিঙ্কু বাম বলি, চৈনিক পন্থী বলি, হোয়াট এভার যেটাই বলি, তারা তো মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, চীন আমাদের পক্ষে ছিল না, আজও নেই। এবং সেখান থেকে যে বদরুদ্দিন উমর মরে গেছে, কিন্তু সে মৃত্যুর আগ পর্যন্ত, সে মৃত্যুর আগেও সে মুক্তিযুদ্ধকে করে গেছে। এই জন্য বললাম এই লোকের কথা, কারণ এই লোকের কথা বললে আমি এবার এই লোকের কিছু, মানে সে যে লিখছে, সে এত কনভিনিয়েন্টলি সে এই তার আর্টিকেলটা লিখছে, একটা অদ্ভুত ব্যাপার। তার আর্টিকেলটায় সে বলতে চাইছে যে মুক্তিযুদ্ধের সময়, সে বলতেছে মুক্তিযোদ্ধা কোথায়, এটা জুলাই হত্যাকাণ্ড না, কি আপনি বললেন এটা, আমাকে একটু আবার বলতে পারবেন? এটা আমি খুলে পড়ে শোনাইতাম আমার বন্ধুদের। আমি পরে বলবো না, আপনি পরে বললে হবে না, আমার একটু এটা লাগবে। আপনাকে লিংক দিব, লিংক আছে আমার কাছে, দাঁড়ান। আমি আপনাদেরকে বলতে চাইছি যে এই লোকটা, যে তার যে লেখাটা, যে সে কি পরিমাণ চালাকির সাথে এই লেখাটা লিখছে, ফিরে দেখা ইতিহাসের দীর্ঘতম জুলাই। এখানে সে এক জায়গায়, প্রথমে সে শুরু করেছে, আবার এসেছে আশার আকাশ ছুঁয়ে রবীন্দ্রনাথ, মানে সে রবীন্দ্রনাথ বা মানে একটা কবিতা দিয়ে শুরু করেছে, যেই মানুষটিকে জুলাইয়ের টার্গেট করার যে ব্যক্তিগুলা, যাদেরকে টার্গেট করা হয়েছে, বঙ্গবন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুর,
কারণ রবীন্দ্রনাথ ভারতের লোক, তাকে দিয়ে সে শুরু করেছে। তার কেমোফ্লেশটা দেখেন, সে মানুষকে কিভাবে বিভ্রান্ত করে। তার সুশীলতার আড়ালে এদের যে চেহারা, এদের যে নোংরা পরিচয়, সেটা দেখেন। এবং থ্যাংক গড কিছুদিন আগে মতিউর রহমান তো নিজেই স্বীকার করেছেন, সে জুলাইয়ে প্রভাবিত করেছে যেন শেখ হাসিনার পতন হয়। এটা মতিউর রহমান নিজের মুখে বলেছেন। এটা আপনারা যদি চান ডয়েচে ওয়েলের সাথে, আপনাদের কাছে আপনারা বন্ধুরা এটা দেখতে পাবেন। সে কি লিখেছে দেখেন, এখানে একটা জায়গায় সে লিখেছে মুক্তিযুদ্ধ নিয়ে, সে লিখেছে ষড়যন্ত্র তত্ত্ব অনেক পুরনো, যারা হেরে যায় তারা এটি আঁকড়ে নিজেদের ন্যায্যতা দিতে চায়, যারা নিজেদের কর্মকাণ্ডকে বলে পরিকল্পনার, ভিন্ন মতের লোকদের কর্মকাণ্ড বলে ষড়যন্ত্র। দুটি একই জিনিস, কখনো কখনো একটা হেরে যায় অন্যটির কাছে। এইটা বলতে গিয়ে পুরো লেখাটা যদি কেউ আপনারা পড়েন, তাহলে আপনারা দেখতে পাবেন এই লোক ঠিক এই যে হাদি, এই যে এনসিপির কিছু ছেলে পেলে, এই যে যারা আছে, যারা ফেস আর কি আমরা দেখতে পাই, আবার দেখতে পাই আসিফ নজরুল, ইউনুস, তারা সবাই কিন্তু মুক্তিযুদ্ধকে তারা তুলনা করেছে। ওরা মনে করে 5ই আগস্ট হচ্ছে মুক্তিযুদ্ধ। এই লোক ঘুরিয়ে ফিরিয়ে এই কথাটা বলার চেষ্টা করেছে। একটা সরকার পতনকে তারা একটা স্বাধীনতার সাথে তুলনা করেছে। এই লোকের মতো রাষ্ট্রদ্রোহী, এই লোকের মতো বড় অপরাধী, এই লোকের মতো একটা জঘন্য, কারণ কি এটা সে কেন পেরেছে জানেন? কারণ পেরেছে এই লোকটার আসলে কোনো ডেপথ নাই। এই লোকটা ফরমাইশি লেখক। আমরা গসিপ না, ইয়েলো জার্নালিজম বলে না, ইয়েলো জার্নালিজম করে। এই লোক হচ্ছে মুখরোচক গল্প লেখে। কেন জানেন? আমরা সবসময় বলি যে সুনীল গঙ্গোপাধ্যায় হওয়াকে এত সহজ, লেখাটা তার সহজাত ছিল। ফরমাইশি লেখা লিখতো না। অমুক বললো যে ফরমাইশি যদি লেখা লেখেও, আনন্দবাজারে একটা পত্রিকার লেখা লিখতে হবে, হুমায়ুন আহমেদ একটা লেখা লিখলেও সে যখন নাকি ইতিহাস নিয়ে লিখতো তখন কিন্তু সে চটুল গল্প লিখতে পারে। মুক্তিযুদ্ধ তো চটুল গল্প না। মুক্তিযুদ্ধ কি চটুল গল্প? মুক্তিযুদ্ধের কথা কি আমার আপনার বয়সের মানুষরা ডিফেন্ড করবে? মুক্তিযুদ্ধের কথা আপহোল্ড করবে না? এরকম ব্লাডি ক্রিমিনাল গুলার আপহোল্ড করার কথা ছিল। ওরাই আমাদেরকে জানানোর কথা ছিল, জানানোর কথা ছিল না? দে আর ক্রিমিনালস, দে আর ট্রেইটর, দে আর মানে সমাজের ফিল দিল যারা নাকি বাংলাদেশের মুক্তিযুদ্ধটাকে একদম নিলামে তুলে ফেলেছে। এটা কখনো হয়? পৃথিবীতে কত রেভলিউশন হয়, কত কিছু হয়। আপনার কি কখনো মনে হয় যে এইরকম একটা, যেখানে আপনি বললেন পাকিস্তানি কবি সাহিত্যিক, কেন ইমরান খান নিজেই তো বলেছে আমাদের উচিত পাকিস্তানের কাছে, বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া, বলে নাই? মানে কোন গ্রাউন্ডে ক্ষমা চাইবে আমি বলেন? যদি পাকিস্তানের এই ভুল নাই করে, এই যুদ্ধ নাই করে, আমাদের 30 লাখ শহীদ, 30 লাখকে হত্যা নাই করে, 5 লক্ষ নারীর সম্ভ্রমহানি নাই করে, তাহলে কোন গ্রাউন্ডে মাফ চাইবে? কোন গ্রাউন্ডে ওখানকার কবিরা আমাদের জন্য কবিতা লিখবে? আমি সব দেশ বাদ দিলাম, ভারতের কথা তো আমি তুলবই না। কোন গ্রাউন্ডে জর্জ হ্যারিসন আমাদের জন্য গান গায়? আমাকে বলেন। কোন গ্রাউন্ডে পৃথিবীর বড় বড় নেতারা, পৃথিবীর বড় বড় সংবাদ মাধ্যম আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে সেই সময়? কোন গ্রাউন্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এত বড় লিডার হয়, যাকে নেলসন ম্যান্ডেলাদের সাথে তুলনা করা হয়? কোন গ্রাউন্ডে? তার অ্যাচিভমেন্ট কি? বঙ্গবন্ধুর, সে চাইছে এখানে বঙ্গবন্ধুকে জিরো বানাতে, চেষ্টা করেছে বাংলাদেশকে জিরো বানাতে। এই রকম কালপ্রিট, এরকম আমি একটা লিস্ট বানাচ্ছি। They are culprit, they are traitor, and they are manipulating people's mind. এবং সবচাইতে দুর্ভাগ্যজনক আমার কাছে বিগত আওয়ামী লীগ সরকারের উপরে সবচেয়ে ফ্রাস্ট্রেশন আমি যেটাতে হই, একটা কোনো মানে মৌলিক বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য একটা কোনো থিঙ্ক ট্যাঙ্ক, একটা কোনো ফোরাম, কোনো কিছু তারা তৈরি করে নাই। They have wasted money for just I don't know why, I don't know how,
আমার তো মনে আছে কিভাবে তাদের মানে অমুক কনসার্ট তমুক কনসার্ট, কোনো বস্তুগত কোনো কাজ হয়নি। অথচ দেখেন এরকম প্রথম আলোর মতো এরকম সুই হয়ে ঢুকে ফাল হয়ে বের হয়ে এখন ইতিহাস বিকৃতি করতেছে। আমরা যে কাউন্টার দিব, আমি আপনি চিল্লাইতেছি, আমি আপনি আমাকে আপনাকে যে তৈরি করবে সেটা তো কেউ কোনোদিনও করে নাই। আজকে কি উনি শাওনের কথা বললো, অবশ্যই শাওন যেটা বলছে, প্রথম কথা হইতেছে ফার্স্ট অফ অল আমার এটা পলিসি, শাওনের পলিসি যাই হোক, আমার পলিসি এটা, আমি নোংরা কথাকে নোংরা কথা দিয়ে জাস্টিফাই করব না, সিম্পল, দ্যাট ইজ মাই, আমি এটা আমার পলিসি। বাট আমি কি আমি শাওনের সাথে সলিডারিটি জানাই, বাট আমার প্রসঙ্গ হচ্ছে গত 3 দিনে এই জুলাই শুরু হওয়ার পরে বঙ্গবন্ধুর জুতা মালা পরা, শেখ হাসিনাকে নিয়ে জঘন্য জঘন্য কথা বলা, কত যে ঘটনা ঘটে গেছে এই 3 দিনে, এগুলো নিয়ে কথা বলা উচিত ছিল না? হ্যাঁ, একটা জোনের মধ্যে আমাদেরকে ফেলে দেওয়া হয় কেন? কারা ফেলে? কেন আমরা সবকিছু নিয়ে কথা বলি না? হ্যাঁ, আমরা এমন একটা সাবজেক্ট আনা হয় সঙ্গে সঙ্গে আসলটাই ঢাকা পড়ে যায়, ছড়ে যায়। আমি শায়লা আহমেদ লোক, ইটস এ ইম্যাটেরিয়াল থিং। এইখানে দেখেন, এই ফাঁক দিয়ে, এই যে দেখেন আপনি আর্মিতে একটা ঘটনা ঘটে গেল, এই লোকের একটা পাবলিকেশন বেরিয়ে গেল, there are lots of things happening under the table. সবাই কাজ করছে না তা না, প্রচুর মানুষ কাজ করছে, এরকম প্রচুর ইউটিউবার আছে যারা খুব বস্তুনিষ্ঠ কাজ করছে। আমি একজন আছে ইউটিউবার মহিলা আমার মতো, সে নাকি কাজ করে, কি যে সুন্দর সে একটা তথ্য দিছে, 2000 লোক মাত্র দেখছে। ওয়াই 2000 লোক পড়বে কেন? ওখানে তো ভীষণ ইনফরমেশন আছে, আওয়ামী লীগের সবার উচিত যে ওখানে পড়া। আমি আজকে এটা পড়ে আই এম লিটারালি ফ্রাস্ট্রেটেড, আই এম লিটারালি মানে স্যাড, আই এম লিটারালি স্যাড। আপনি এখানে প্রতিটা লাইন, আমার তো এখন সময় নেই, আমি এটা নিয়ে একটা মনোলগই করব, প্রত্যেকটা লাইন আপনি এই যে এটাকে কি বলবো, গাড়ি আসতেছে, এই ট্রেটরটাকে, কর্মচারী হওয়া খারাপ না, কিন্তু মীর জাফরও সিরাজউদ্দৌলাকে কিন্তু ঘাটা মারছিল। সিরাজুল আলম খানকে নিয়ে অনেক কথাবার্তা বলে, সিরাজুল আলম খানের সাথে এই ধরনের লোকরা থাকলে, এই ধরনের লোকরা বাই প্রোডাক্ট, এগুলা আপনি তো এই বাই প্রোডাক্টকে অস্বীকার করতে পারবেন না। ওই বাই প্রোডাক্টরা যারা নাকি 71-এর পর থেকে বিভিন্ন সময় নিজেদেরকে চেহারা পরিবর্তন করে আজকের দিনে দাঁড়ায়া এই চেহারা সরাসরি ডাইরেক্টলি, এতদিন তারা ক্ষেত্র তৈরি করেছে, এতদিন তারা রসুনটাকে চাষ করেছে, এখন তার রসুনটা বুনেছিল, এখন রসুন পরে উঠছে, সেটা হতেছে মুক্তিযুদ্ধের বিরোধী। এখন মতিউর রহমানও মুক্তিযুদ্ধের বিরোধী, ওনারাও মুক্তিযুদ্ধ, এবং সবার একটা ওই যে ছাত্র ইউনিয়ন যারা নাকি মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, অনেক পরে এসে তারা মুক্তিযুদ্ধের, এবং তারা মুক্তিযুদ্ধে যোগ দিতে পারবে কিনা সেইটা ডিসাইড করছে একটা টাইমে, যে সেই লোকগুলারই বাই প্রোডাক্ট এই যে এইগুলা। এখন মনে করেন একটা নুরানি চেহারা বানাইছে, মাঝখানে দেখছিলাম সে গ্রামে গেছে, গ্রামে বিপুল বাড়ি বানাইতেছে, ঘর বাড়ি, মানে এত ঘর বাড়ি, এত সুখ স্বাচ্ছন্দ্য, গ্রামে যে আমি থাকবো, গ্রামের মধ্যে 2 তলা 3 তলা বাড়ি, আপনাদের কত টাকা পাচ্ছে, কত বই বেচে কত টাকা পান? সব সময় আপনাদের পিছনে এনজিওর একটা পয়সা আছে, কত টাকা পান আপনারা? এই যে দেশ বিদেশে হিল্লি দিল্লি ঘুরে বেড়ান, কত টাকা পান? আপনাদের ফান্ডিং করে কে? অরুন্ধতী রায় বলেন আর এই যে মহিউদ্দিন বলেন, একই মাথা, এবং সবার টার্গেট মুক্তিযোদ্ধা। সব রসুন সব শয়তানের একই লক্ষ্য, মুক্তিযুদ্ধ। বাংলাদেশ এরা হচ্ছে প্যাথোলজিক্যাল লায়ার, এবং তাদেরকে তারা নিজেরা এটার মধ্যে পড়েছে, তৈরি হয়েছে, তারা বিক্রি হয়ে যাওয়া। এখন বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করার জন্য এই গোষ্ঠীটাকে তৈরি করা হয়েছে, এবং তাদেরকে গ্যাসলাইট দিচ্ছে, তরুণ প্রজন্মের কিছু পচে যাওয়া মালকে তারা গ্যাসলাইট দিচ্ছে, আগুন ধরায় দিচ্ছে, তারা একটা কথা বাজারে ছাড়তেছে, সেটা ভাইরাল করে দিচ্ছে। এবং আমরা যেটা করছি, আমরা কোনো একাডেমিক আলোচনা করছি না, আমরা একটা জিনিস নিয়ে মানে জম্বি হয়ে ওটার পিছনে আসতেছি, ফাঁক দিয়ে তারা এইসব কাজ করে যাচ্ছে। And year after year this such thing happening. এবং আমি এটা খুব ভালো করে লক্ষ্য করেছি, আমি আমাদের এই চ্যানেলের কথা বলছি না,
অনেক অনেক চ্যানেল আছে যেখানে কত ইনফরমেটিভ কথা হয়, তার 2000 লাইক, 3000 লাইক, 500 দর্শক লাইক, চটুল কথা শুনতে পছন্দ করে, কোনো ইনফরমেশন, কোনো ইচ্ছা নাই। যে রাজনৈতিক দলের কথা বলতে যাচ্ছি সেটা হলো বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি জুলাই ষড়যন্ত্রে যুক্ত হওয়ার ফলে তার অপমৃত্যু হয়ে গেছে। কিভাবে, আমার মনে হয় আপনারা সেটা বুঝতে পারছেন। তবে বিষয়টা আরো একটু গভীরে গিয়ে দেখা যাক। কমিউনিস্টরা এমনিতেই কিন্তু পৃথিবীর জন্য একটা ঝামেলা হিসাবে এসেছে। আপনার হয়তো এখনই হাসি পাচ্ছে যে কমিউনিস্টরা কিভাবে পৃথিবীর ঝামেলা হিসাবে এসেছে। আসলে পৃথিবীতে দুটো জিনিস ঝামেলা হিসাবে এসছে। একটা ঝামেলা এখন আর সেই রকম নাই, আর দ্বিতীয় ঝামেলাটা এখন সবচেয়ে বড় সংকট হিসাবে আছে। একটা ঝামেলা ছিল কমিউনিজম, আরেকটা ঝামেলা ছিল আপনার ইসলামিক জঙ্গিবাদ। কমিউনিস্টদের পৃথিবীর ঝামেলা হিসাবে চিন্তা করতে আমাদের একটু কষ্ট হয়, কারণ হলো কমিউনিস্টরা খুব জাস্টিসের কথা বলে, ইকুয়ালিটির কথা বলে। জাস্টিস, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি এগুলো শুনতে খুব ভালো শোনায়, এগুলোতে আমাদেরকে আকর্ষণ করে। কিন্তু কমিউনিজম যে ইকুয়ালিটি এবং জাস্টিসের কথা বলে সেটা মানুষকে জীবজগতের একটা আলাদা প্রাণী হিসাবে ধরে কিন্তু তারা তাদের তত্ত্বগুলো তৈরি করেছে। ফলে মানুষ জীবজগতের একটা আলাদা প্রাণী, এইটা চিন্তা করে যদি কেউ কমিউনিস্ট কাহিনী পড়েন, মার্কস লেনিনবাদ, মার্কস এঞ্জেলস এগুলো পড়েন, তখন আপনারও হয়তো মনে হবে যে এখানে একটা ভালো জ্ঞান লুকিয়ে আছে এবং এই চিন্তাটা একটা ভালো চিন্তা এবং এটা ছাড়া জ্ঞান বোধহয় অসম্পূর্ণ। ফাঁকিটা হলো মার্কসরা যে সময়ে এসব তত্ত্ব লিখেছেন তখনও আসলে মানুষের এই সচেতনতা হয় নাই। যে সচেতনতা হয়েছে, মানে মার্কস তো বুঝতো না যে তা না, কিন্তু এই যে মানুষের যে ইনহেরেন্ট ক্যারেক্টার সেটা বোঝার সক্ষমতা মার্কসের ছিল না। কিন্তু আবার চাতুর্যের সাথে সে এমন কিছু লিখেছে মনে হবে যে সে বোধহয় মানুষকে সবচেয়ে বেশি বুঝেছে। আমি আলোচনাটা আসলে দীর্ঘ করতে চাচ্ছিও না, আর পারা সম্ভব নয়। আমার ভিডিওগুলো হতে হবে 15-20 মিনিটের। সংক্ষেপে শুধু বোঝার জন্য এতটুকু বলি, দেখুন, মানুষ পৃথিবীর যে জীবন চক্র তার অংশ। এই জীবন চক্রের নিয়ম হলো একজন আরেকজনকে খেয়ে বেঁচে থাকে। আমি প্রাণী খাই, প্রাণী আরেক প্রাণী খায় অথবা ঘাস খায়, এইভাবে আমরা কিন্তু বেঁচে থাকি। আমি যদি যেই প্রাণীটা খাই তার প্রাণ আছে, প্রাণী যেই ঘাসটা খায় তার প্রাণ আছে। তা আমরা কিন্তু সবাই প্রাণ ধ্বংস করে বেঁচে আসি। আপনি যদি একটা প্রাণ ধ্বংস করে বেঁচে থাকেন, আমরা প্রতিদিন যা খাই সবই তো প্রাণ থেকে আসে, তাই না? আপনি দুধ খেলেন, হয়তো সরাসরি আপনি কাউকে হত্যা করলেন না, কিন্তু আপনি যদি ডিম খান, সেই ডিমে তো একটা হাঁস বা মোরগ হতো, একটা প্রাণ খেলেন। গরু জবাই করে খাচ্ছেন, প্রাণ খেলেন। বা আপনি জবাই করতে ভয় পান, আপনি বৃক্ষ খেলেন। হ্যাঁ, আপনি যদি ধান খান তখন আসলে মাত্রাটা কমে আসে। আপনি যদি ধান গাছ খান, আপনি সরাসরি খেলেন, মানে আমরা যে লতি খাই কিংবা কচু গাছ খাই, সরাসরি একটা প্রাণ খেয়ে ফেললাম। ধান গাছ খেলে প্রাণ খেলাম, কিন্তু ধান খেলে প্রাণ খেলাম কি খেলাম না ওটা একটু বড় তর্কের বিষয়। ধান থেকে আবার প্রাণ হয়, কিন্তু আপনার ব্যথার মাত্রাটা আপনি কমিয়ে দিলেন। সেই জন্য হিন্দুরা, বৌদ্ধরা প্রাণী না খেয়ে বৃক্ষ খায়। তারা কিন্তু বলে না যে তারা আদর্শ একটা ব্যবস্থা, এটা না, কেউ বলে না। এটা শুধু জঙ্গিরা প্রচার করে। তারা মনে করে যে পৃথিবীতে যত বেশি কাইন্ডনেসটা দেখানো যায়, আমি যদি একটা পশু খাই এটা যতটা আনকাইন্ড, সেই জায়গায় আমি যদি সবজি খাই তার চেয়ে একটু বেশি কাইন্ড, কিন্তু কোনটা আদর্শ না। জীবনের এই যে আপনার ইনহেরেন্ট আনফেয়ারনেস সৃষ্টির মধ্যে, অর্থাৎ এই পৃথিবীর সৃষ্টির মধ্যে, মহাবিশ্বের আর কোথাও তো প্রাণ আছে এখন পর্যন্ত আমরা জানি না, এই ইনহেরেন্ট আনফেয়ারনেসের বিরুদ্ধেও হলো আপনার কমিউনিজম। সে ওই জিনিসটা হিসাব করে না, ফলে সে আপনার যে প্র্যাকটিসটা করতে চায় সেটাতে মানুষ সাড়া দেয় না, মানুষকে জোর করতে হয়। এই জোরের কারণে আমরা দেখেছি চীন এবং রাশিয়াতে কোটি কোটি মানুষকে মেরে ফেলা হয়েছে, কিন্তু আদর্শ অবস্থাটা আনয়ন করা যায়নি। মানুষ এমন একটা পশু, যেই পশুর, অর্থাৎ মানুষ তো পশু থেকে মানুষ হয়েছে, তাই তো? পশু থেকে সে মানুষ হয়েছে কিন্তু প্রতিযোগিতা করে, অন্য পশুদের সাথে প্রতিযোগিতা করে। তাহলে প্রতিযোগিতা মানুষের কিন্তু আপনার মানুষের যে ইভলিউশন, মানুষের যে বিকাশ কিংবা মানুষের যে আপনার উপযোজন বা বিবর্তন, তার সাথে আপনার প্রতিযোগিতা ইনহেরেন্টলি যুক্ত।
আপনি যদি কমিউনিস্ট রাষ্ট্র করে সবাইকে সমান করে দেন, সবার মোটামুটি সমান বেতন করে দেন, কথার কথা, এটা কখনো হয় নাই, এগুলো আবার এর মধ্যে আপনার এখানেও ধাপ্পাবাজি ছিল আর কি, তাহলে মানুষ আর ওই যে সে যেই পথে সে বিকশিত হয়েছে লক্ষ বছর ধরে, সেই জায়গায় সে মানে সে তার নিঃশ্বাস বন্ধ অবস্থাটা ফিল করে। এই জায়গায় হলো কমিউনিজমটা আসলে ব্যর্থ একটা জিনিস। এই ব্যর্থ জিনিস নিয়ে আসে কমিউনিস্ট পার্টি। তারপরে ওরা যেহেতু অসাম্প্রদায়িকতার কথা বলে, তারা যেহেতু ধর্মান্ধতার বিরুদ্ধে কথা বলে, এবং তাদের একটা পার্টি করা, রাজনৈতিক দল করার অনুশীলন থাকাতে বাংলাদেশে এই রাজনৈতিক দলটাকে আমরা একটা সম্মানের চোখে দেখতাম না। এখানে একটু জ্ঞানী মানুষ আছে, মুজাহিদুল ইসলাম সেলিম আছে। 24-এর জঙ্গি উত্থানের পর আমরা কি দেখলাম? মুজাহিদুল ইসলাম সেলিম টেলিভিশনে এসে টকশো করছে যে সে এই পৃথিবীর সবচেয়ে বড় তালেবর গণ অভ্যুত্থান পর্যবেক্ষণ করে। এই ঘোষণা দিয়েছিল এই যে বদরুদ্দিন উমর। মুজাহিদুল ইসলাম সেলিম বঙ্গবন্ধু থেকে শেখ মুজিব শুরু করেছে, কিন্তু কি করলো মুজাহিদুল ইসলাম সেলিম? এই কোনো কিছু না বুঝে, এবং তার সাথে আরো যত ছিল কমিউনিস্ট পার্টি নামে, এরা আপনার চরমপন্থীদের সাথে মিলিত হয়েছে শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়ার জন্য। যেই চরমপন্থীরা প্রথম সুযোগে কিন্তু মুজাহিদুল ইসলাম সেলিম, রুহিন হোসেন প্রিন্স, আরো কি আছে, এগুলা পিনাকি খুব ভালো চেনে, এদের কিন্তু গর্দান কেটে ফেলতো রাষ্ট্রটা যদি তারা এই চরমপন্থীটা আপনার কায়েম করে ফেলতে পারত। চিন্তা করেন যে রাজনৈতিক বুদ্ধি বিবেচনা এইরকম শুধু আসলে কমিউনিস্টদেরই হয়। আমার আসলে ঘন্টার পর ঘন্টা কথা বলার আছে যে কমিউনিস্টরা কতভাবে আপনার ত্রুটিযুক্ত প্রাণী, কিন্তু সেই জায়গায় যাচ্ছি না। আমি সংক্ষেপে এই পার্টিটা কিভাবে অপমৃত্যু হলো সেটা নিয়ে আলোচনা করছি। আপনাদের নিশ্চয় মনে আছে, এই জঙ্গি উত্থানের পর সার্জিস হাসনাতরা সুপ্রিম কোর্টে একটা লিস্ট নিয়ে গিয়েছিল যে এই রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশে ব্যান করে দিতে হবে। সেখানে কিন্তু কমিউনিস্ট পার্টির নাম ঠিকানা ছিল, ঠিকানা ভুল টুল দিছে কি যেন, পরে রুহিন হোসেন প্রিন্স নামে আরেক আছে, সে আপনার এই হাসনাত আব্দুল্লাহর হাত পা ধরে ওইখান থেকে নাম কাটিয়েছে। যা হোক, ওই রাজনৈতিক দলগুলোকে ব্যান করে নাই, কারণ এগুলো তো আসলে ইউনুসের এজেন্ডার সাথে এত কাজ করা, ও তো লুটপাটে ব্যস্ত ছিল, যদিও ইচ্ছার অভাব ছিল না। ইউনুস এই রুহিন হোসেন প্রিন্সকে সালাউদ্দিন সাহেব সহ অন্যান্যদের সাথে দাওয়াত করে নিয়ে কিছুদিন চা সিঙ্গারা খাইয়েছে। পরে কিন্তু রুহিন হোসেন প্রিন্স এক সময় ওই আলী রিয়াজের সভা থেকে বের হয়ে এসে বোধহয় বা আসেনি। দেখেন, এগুলো আমি বোধ আলোচনাটা যতটুকু করে ফেলছি, বন্ধুরা আপনারা বুঝতে পারছেন সবকিছু। কমিউনিস্ট পার্টির ব্যর্থতাটা কি? ব্যর্থতা অমার্জন্য। যেই শত্রু তার গলা কেটে ফেলবে সে শত্রুর সাথে গেছে। আবার গাধার বাচ্চা মুজাহিদুল ইসলাম সেলিম টেলিভিশনে এসে বলছে যে এটা গণ অভ্যুত্থান ছিল। তার মানে হইলো মুজাহিদুল ইসলাম হয় গণ অভ্যুত্থান বোঝে না, না হলে সে জেনে শুনে কিন্তু এমন শত্রুদের সাথে গেছে যে শত্রু তার কিন্তু গলা কেটে ফেলবে। 2-1 মাসের মধ্যেই, ওই যে জঙ্গি উত্থানের পর 2-1 মাসের মধ্যেই যে কমিউনিস্ট পার্টিকে ব্যান করে দেওয়ার জন্য হাইকোর্টে ওরা গিয়েছিল, এটা তো আপনার এক ধরনের প্রতীকী গলা কেটে ফেলারই সামিল। গলা হয়তো কাটেনি, কারণ হলো জঙ্গি উত্থানটা ব্যর্থ হয়ে গেছে। মুজাহিদুল ইসলাম সেলিম, রুহিন হোসেন প্রিন্স এখনো যে গলা কাটা খায় নাই, এর কারণ হলো ওই জঙ্গি উত্থানটা ব্যর্থ হয়ে গেছে। যেটাকে তারা গণ অভ্যুত্থান বলছে, সেই গণ অভ্যুত্থানটা ব্যর্থ হয়ে গেছে। সফল হলে কিন্তু এদের এতদিনে গলাটা কাটা হয়ে যেত। ভবিষ্যতে যেটা হবে, ভবিষ্যতে হবে কি, এখন বিএনপির সাথে এরা ইলেকশন করেছে, বিএনপি যতদিন আছে হয়তো এদের কিছু বলবে না। জামাত যদি ক্ষমতায় আসে গলা কেটে ফেলবে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আওয়ামী লীগও হয়তো কিছু বলবে না, কিন্তু তারা যে তিলে তিলে এক ধরনের বিশ্বাসযোগ্যতা অর্জন করেছিল, সেই বিশ্বাসযোগ্যতা তো রাজনৈতিকভাবে হারিয়েছে। যেই পক্ষের সাথে যেতে চায় সেই পক্ষ গলা কেটে এদেরকে ধ্বংস করবে। যেই পক্ষকে ওরা ঘৃণা করে সেই পক্ষ ওদেরকে আর রাজনৈতিকভাবে রেলেভেন্ট মনে করবে না। সেই পক্ষ মানে আমরা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলছি। তাহলে আপনার এই যে একটা দুই দিকেই বিপদ তৈরি করলো কমিউনিস্ট পার্টি, তাতে কি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ভবিষ্যতে আসলে সত্যিকার ভাবে একটা রাজনৈতিক যতটুকু তাদের ছিল শক্তি সেইটা হিসাবে টিকে থাকতে পারবে? তাছাড়া আন্তর্জাতিক পরিস্থিতিও তো তাদের জন্য অনুকূল না, তাদের সোভিয়েত ইউনিয়ন নাই। তারপরে ভারতে দেখেন প্রচুর বামপন্থীরা কি রকম সমস্যা তৈরি করছে, ইসলামিক জঙ্গিবাদের প্রতি পৃষ্ঠপোষকতা করছে। অবশ্য চীনপন্থী যেসব বামপন্থী আছে, চীনপন্থী, ওরা তো আমাদের দেশে অনেক আগে থেকেই বড় ধরনের সমস্যা। যুক্ত হলো মুজাহিদ সেলিমদের এই আরেকটা আপনার উৎপাত। এই উৎপাত আসলে আর এরা করতে পারবে না, এরা অলরেডি অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এখন আওয়ামী লীগ, বিএনপি কে কতটা করুণা করে তার উপর শুধু এই দলটার টিকে থাকা নির্ভর করবে। কিন্তু এর যে রাজনৈতিক শক্তি, যেটা বাংলাদেশে এক ধরনের
প্রয়োজনীয়তা ছিল, কারণ এই অবস্থা থেকে অন্যান্য দলগুলোর যে অর্থনৈতিক দুর্নীতি ইত্যাদি এসব সম্পর্কে ওরা কথা বলতো বা এখনো বলে, তখন মানুষ গুরুত্ব দিয়ে শুনতো। ভবিষ্যতে আসলে ওই গুরুত্বটুকুনো আর ওরা পাবে না। বাংলাদেশের রাজনীতিতে আবারও ফিরে এসেছে 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে বিতর্ক। এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে বিরোধী দল নয়, বরং ক্ষমতাসীন বিএনপিরই এক সংসদ সদস্য নীলোফার মনি চৌধুরী। একটি টেলিভিশন টক শোতে তিনি এমন কিছু প্রশ্ন তুলেছেন যা শুধু রাজনৈতিক প্রতিপক্ষই নয়, তার নিজের দলের মধ্যেও আপাতভাবে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কেন আপাতভাবে কথাটা বললাম? কারণটা পরে আস্তে আস্তে ব্যাখ্যা করছি। কেন তিনি বললেন আন্দোলনের সময় স্নাইপার ছিল? কেন নীলুফার চৌধুরী মনি বললেন অনেক কিছুই এখনো অজানা? কেন বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল তার বক্তব্যের বিরোধিতা করলো? আর সবচেয়ে বড় প্রশ্ন, নীলোফার চৌধুরী যে কথাটা বলেছেন সেটা কি একেবারে নতুন কথা, নাকি এর আগেও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সাখাওয়াত হোসেন সাহেব তিনিও একই ধরনের প্রশ্ন তুলেছিলেন? আর আমরা দেখব নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের মঞ্চে ওই 2024-এর সেপ্টেম্বর মাসে মোহাম্মদ ইউনূস যখন বলেছিলেন ইট ওয়াজ এ মেটিকুলাস ডিজাইন, সেই বক্তব্যের সঙ্গে কি এই বিতর্কের কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায়? আজ আমরা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেব না, বরং তথ্য, বক্তব্য এবং প্রশ্ন এই তিনটিকে পাশাপাশি রেখে বিষয়টি বোঝার চেষ্টা করব। প্রথমে বলি নীলুফার মনি আসলে কি বললেন। নীলুফার মনি মূলত তিনটি বিষয় সামনে এনেছেন। প্রথমত তার দাবি আন্দোলনের সময় এমন কিছু গুলির ঘটনা ঘটেছিল যা নিয়ে এখনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। দ্বিতীয়ত তিনি স্নাইপার ব্যবহারের প্রসঙ্গ তুলেছেন। তৃতীয়ত তিনি বলেছেন পুরো ঘটনার পেছনে পরিকল্পনা ছিল কি না তা তদন্ত হওয়া উচিত। এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, তিনি সরাসরি বলেননি জুলাই আন্দোলন ভুয়া ছিল, এটা তিনি বলেননি। তিনি এটাও বলেননি যে সব কিছু বিদেশি ষড়যন্ত্র ছিল, বরং তিনি প্রশ্ন তুলেছেন যে ঘটনাগুলোর এখনো পূর্ণ ব্যাখ্যা নেই সেগুলো নিয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। কিন্তু দেখুন, রাজনীতিতে প্রশ্ন তোলাও কখনো কখনো বড় রাজনৈতিক বার্তা হয়ে ওঠে। কারণ জুলাই গণ অভ্যুত্থানকে বর্তমান বাংলাদেশের রাষ্ট্র রাজনীতিতে একটি ঐতিহাসিক গণ আন্দোলন হিসেবে দেখা হবে, নাকি একটি ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান হিসেবে দেখা হবে, এই ব্যাপারটা নিয়ে বিতর্ক আজকের নয়, পুরনো, গত প্রায় দু বছর ধরে চলছে। ফলে এই আন্দোলনের ভেতরে অদৃশ্য পরিকল্পনা বা অন্য শক্তির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, আর সেটা উঠতেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কেন এত সমালোচনা নীলুফার চৌধুরীর? গতকাল আমি বাংলাদেশের বিভিন্ন পত্রিকাগুলো দেখছিলাম, তাদের অনলাইন সংস্করণ, এবং সেখানে আমার দেশ পত্রিকা তো একেবারে ভয়ঙ্করভাবে এই নীলুফার চৌধুরীর বক্তব্যের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। এবং গতকাল আমি দেখছিলাম মাসুম হবেন, তিনি আবার জামায়াতের নেতা, তিনি বলেছেন বিএনপি তারা
ওই গণ আন্দোলনের, জুলাই আন্দোলনের বিরুদ্ধে চলে গেছে। তো সমালোচনার প্রধান কারণটা হচ্ছে রাজনৈতিক। 24শে জুলাই আন্দোলন নিয়ে বিএনপির অবস্থান কীরকম জানেন? অনেকটা সেই ধর্মেও আছি, জিরাফেও আছি, মানে পরস্পর বিরোধী দুই শিবিরে দুদিকেই আছে। শেখ হাসিনা ফ্যাসিস্ট, অতএব হঠাও তাকে 24শে আন্দোলনের সমর্থনে তাই নেমে পড়েছিল বিএনপিও। জামাত সহ মৌলবাদী শক্তি ও জামাতের ছায়া ছাত্র জনতার সঙ্গে জোট বেঁধে বিএনপি ছিল। জামায়াতের সঙ্গে বিএনপির পুরনো জোট সম্পর্ক ছিল, তাই জোট বাঁধতে অসুবিধা হওয়ার কথা ছিল না, তা হয়ওনি। আর জামাতের শেকড় যে পাকিস্তানে, এই সত্যিটা বিএনপির অজানা নয়। তাতে বিএনপির এতকাল কোনো অসুবিধা হয়নি, হওয়ার কথাও নয়। কারণ বিএনপি আদর্শগতভাবে হলো একটা খিচুড়ি পার্টি। আমার কথায় কেউ বিরোধ জানিয়ে বলতেই পারেন যে বিএনপির আদর্শ বলে কিছু নেই, সুতরাং আমি কেন বললাম আদর্শগতভাবে খিচুড়ি পার্টি। যদি কেউ একথা বলেন, আমি তার বিরোধটাকে কিন্তু মানতে পারবো না। কারণ দেখুন, সব কিছুরই একটা নিজস্ব ধর্ম বা বিশেষত্ব থাকে, সেটাকেই বলা হয়, ওই বিশেষত্বটাই বলা হয় তার আদর্শ। যেমন খিচুড়িরও একটা বিশেষ ধর্ম আছে, কোনটা কতটা দিতে হবে, চাল ডাল মশলাপাতি আলু কিংবা চিংড়ি কোনটা কি দিতে হবে, সেটা হচ্ছে খিচুড়ির আদর্শ। বিএনপির খিচুড়িটা কীরকম দেখুন, এখানে পাকপন্থী আছে, পাক বিরোধী আছে, মুক্তিযুদ্ধপন্থী আছে, মুক্তিযুদ্ধ বিরোধী আছে, ভারতপন্থী আছে, ভারত বিরোধী আছে, মৌলবাদী আছে, আবার উদারবাদীও আছে, আরও বিশেষ করে বলা যায় জামাতপন্থী আছে, আবার জামাত বিরোধীও আছে। তো 24শে আন্দোলন ছিল শেখ হাসিনা হটাও আন্দোলন। বিএনপি সানন্দে অংশ নিয়েছিল, 5 আগস্টে শেখ হাসিনা চলে যেতে বাধ্য হলেন। বিএনপি একেবারে যাকে বলে কায়মনোবাক্যে সেই আন্দোলনের সঙ্গে ছিল। শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হলো, 32 নম্বর ধানমন্ডি ভাঙা হলো, একের পর এক মুক্তিযুদ্ধের স্মারক চিহ্ন ভেঙে দেওয়া হতে থাকলো। বিএনপি কখনো কোনো প্রতিবাদ করেছে? করেনি। বিএনপি তার সঙ্গেও ছিল। আবার বিএনপি এখন তাহলে বিএনপি কেন হঠাৎ চলে গেল, এই প্রশ্ন তুলতে শুরু করলো 24শে গণ আন্দোলন নিয়ে। বিএনপি তো একেবারে যাকে বলে পূর্ণভাবে ছিল এই 24শে গণ আন্দোলনের সঙ্গে। তাহলে আজকে কেন এত সমালোচনার প্রধান কারণ রাজনৈতিক। 24শে জুলাই আন্দোলন নিয়ে বিএনপির অবস্থান একদম ওই যেটা আগে বললাম একটু আগে, যেটা থাম্বনেলে দিয়েছি, ধর্মেও আছি, জিরাফেও আছি। শেখ হাসিনা ফ্যাসিস্ট, অতএব হঠাও তাকে। 24শে আন্দোলনের সমর্থনে নেমে পড়েছিল তাই বিএনপিও। জামাত সহ মৌলবাদী শক্তি ও জামাতের ছায়া ছাত্র জনতার সঙ্গে জোট বাঁধতে তাদের অসুবিধা হওয়ার কথা ছিল না, তা হয়ওনি। কারণ জামাতের শিকড় যে পাকিস্তানে, এই সত্য বিএনপি বলেছে। ওই যে খিচুড়ি পার্টির কথা বললাম, তো সেই খিচুড়ির আদর্শ নিয়ে বিএনপি চলেছিল। সেই চলার মধ্যে তাদের মধ্যে 24শে আন্দোলন ছিল, এবং তাতে যেটা মুজিবরের মূর্তি ভাঙা হতে, 32 নম্বর ধানমন্ডি ভাঙা হতে বিএনপির মধ্যে কিঞ্চিত গুঞ্জন উঠেছিল বটে, তবে বড় ঢেউ কিছু ওঠেনি, ওটার কথাও নয়। কারণ বহু বছর পর ক্ষমতার স্বাদ পাওয়া, সেই আনন্দে বিভোর সবাই। পাকিস্তানে সঙ্গে প্রেম হচ্ছে, মুক্তিযুদ্ধ বিরোধী বয়ান চওড়া হচ্ছে। আমাদের মোহাম্মদ ইউনূস সাহেব অন্তর্বর্তী সরকারের প্রধান বলছেন যে তিনি কম্পিউটারে তিনি বলছেন উনি পেছনে চলে যাচ্ছেন,
তিনি সব কিছু তিনি বলে দিচ্ছেন সব মুছে ফেলা হচ্ছে, সব কিছু মুছে দেয়া হচ্ছে। তখনও তো বিএনপির কোনো হেলদোল ছিল না। দলের পাকপন্থী জামাতপন্থী অংশ দাবিয়ে রেখেছিল বিএনপির ভেতরের বিরুদ্ধপন্থীদের, কারণ সরকারে থাকাটা ছিল ম্যারেজ অফ কনভিনিয়েন্স। বিএনপি যখন ক্ষমতার সুবিধা পেয়ে দেশ জুড়ে চাঁদাবাজিতে ব্যস্ত, তখন জামাত কিন্তু যথার্থ আদর্শবাদী দলের মতো তাদের দলের শেকড় বিস্তারে সচেষ্ট থেকেছে। দখল করেছে সরকারের সমস্ত বৌদ্ধিক ও রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রগুলো। জামাত হয়ে উঠেছে ক্ষমতার আসল মালিক। বিএনপি চলে গেছে বহু পিছনে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ছিল এর বড় প্রমাণ। এরপর আন্তর্জাতিক চাপে নির্বাচন দিতে বাধ্য হলেন মোহাম্মদ ইউনূস। আমেরিকা সমেত বিশ্বের সর্বত্র যখন এই ধারণা বদ্ধমূল যে জামাত আসছে সরকারে, তখন স্রোতের বিপরীতে জিতে গেল বিএনপি, তাও আবার 2/3 আসন পেয়ে। বাংলাদেশ তো বটেই, বিশ্বের অন্যান্য দেশের এমনকি খোদ আমেরিকার বিশ্বাস বিএনপির এই জয় ভারতের ইঞ্জিনিয়ারিংয়ের ফল। এই প্রসঙ্গে বিশদে যাব না। তো বিএনপি ক্ষমতায় এসে গেল, তারেক রহমান প্রধানমন্ত্রী। এবার খিচুড়ি পার্টি বিএনপি অসুবিধায় পড়ল। এমন নয় যে ভারতের সঙ্গে দূরত্ব তৈরি করা, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা করা, জামাতি আদর্শের উল্টো পথে হাঁটতে তাদের অসুবিধে বা আপত্তি আছে, তা নয়। বিএনপির যেটা অসুবিধে হলো যে গণতন্ত্রে ভোট তো দেয় মানুষ, আর দেশের মানুষকে নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে বিএনপিকে। কারণ মানুষের একটা বড় অংশ তারা মুক্তিযুদ্ধকে ঘৃণা করতে পারছে না, পাকিস্তানকে বড় ভাই বলে বুকে জড়িয়ে ধরার রাজনীতিকে মানতে পারছে না। বাঙালি জাতীয়তাবাদ যা 71-এর সৃজন করেছিল, সেই চেতনাকে বিসর্জন দিয়ে আবার সেই পাকিস্তানি আদর্শ উর্দুকে বুকে জড়াতে পারছে না। এক কথায় জামাতি আদর্শকে আপন করতে পারছে না বাংলাদেশের বড় সংখ্যার মানুষ। বাংলাদেশের রাজনীতিতে এখন দুটো বিপরীতমুখী স্রোত একেবারে স্পষ্ট, একটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর একটা মুক্তিযুদ্ধের পক্ষে। একটা স্রোতের চেতনায় জামাত এবং সেই জামাতের সহযোগী শক্তিরা, আর একটার দিকে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দিকে। বিএনপি কোথাও নেই, আর এটাই দুশ্চিন্তার কারণ বিএনপির। না ঘরকা না ঘাটকা। বিএনপি তাই এখন 24-এর আন্দোলন সম্পর্কে প্রশ্ন তুলে নিজেদের জামাত বিরোধী, 24-এর অভ্যুত্থান বিরোধী যে চেতনা মানুষের, সেই চেতনাকে তাদেরকে ধরতে চাইছে, আঁকড়ে ধরতে চাইছে। এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যে। এবং নীলুফার মনির জুলাই আন্দোলনের সমালোচনা করে মন্তব্য এই উদ্দেশ্যেই করা। এটা কোনো ব্যক্তি বিশেষের নিজস্ব মতামত নয়, একটা ভেবে চিনতে দলের তরফ থেকে ছড়িয়ে দেয়া কূট চাল। উদ্দেশ্য এক, জনমত আওয়ামী লীগের দিক থেকে টেনে বিএনপির দিকে নিয়ে আসা। 2, সংবিধান সংশোধনের ভোটকে প্রশ্নবিদ্ধ করা, কারণ আজ হোক কাল হোক এটা নিয়ে সমস্যা তৈরি করবে জামাত। এখন সবে ক্ষমতায় বসেছে বিএনপি, তাই তার বিরোধিতা পুরো কদমে, জোর কদমে করতে পারছে না জামাত, এনসিপি এবং মৌলবাদী শক্তিগুলো। কিন্তু 2 দিন পরে যখন এই নতুন সরকারের হনিমুন পিরিয়ডটা শেষ হয়ে যাবে, তখন এই কাজটা, এই চেতনা, এই গোলমাল কিন্তু আসবে। এবং সেই জন্যে তৈরি হলো নিজেদের জুলাই আন্দোলন নিয়ে প্রশ্ন তোলা শুরু করে দিয়ে দিল বিএনপি।
আর এই কাজটা করা হলো নীলুফার মণিকে দিয়ে। নীলুফার মণি আন্দোলনের চরিত্র নিয়ে সন্দেহ তৈরি করলেন। আবার বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলকে দিয়ে বিএনপি করল কি, বিএনপির নেতৃত্ব প্রকাশ্যে নীলুফারের সমালোচনা করল। এটা হচ্ছে সেই ঘোমটা দিয়ে খ্যামটা নাচ করার মতো অবস্থা। অনেক বিশ্লেষক বলেন নীলুফার মনির বক্তব্যকে এমনভাবে ব্যাখ্যা করা যেতে পারে যা আওয়ামী লীগের দীর্ঘদিনের অভিযোগ, অর্থাৎ আন্দোলনের পেছনে ষড়যন্ত্র ছিল, এর সঙ্গে আংশিকভাবে মিলিয়ে দেখা হতে পারে যে এটা হচ্ছে ষড়যন্ত্র। কারণ প্রশ্নটা তো উঠে গেল, কে গুলি করেছিল পেছন থেকে? পুলিশ তো ছিল সামনে। অন্যদিকে নীলুফার মনির পক্ষ নিয়ে আবার একদল বলছেন তিনি তো আন্দোলনকে অস্বীকার করেননি, শুধু আন্দোলনের কিছু অমীমাংসিত দিক নিয়ে প্রশ্ন তুলেছেন। এই দুই ব্যাখ্যার সংঘর্ষ থেকে কি হলো, বিতর্ক আরো বেড়ে গেল। এই প্রসঙ্গে উঠে আসছে সাখাওয়াত হোসেনের কথা। তিনি অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা থাকাকালে হাসপাতালে গিয়ে আহত নিরাপত্তা কর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের সামনে প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন আহত ব্যক্তিদের শরীরে, ওই আনসার বাহিনী, তাদের শরীরে যে গুলি পাওয়া গেছে সেগুলি তো পুলিশ ব্যবহারই করে না, তাহলে সেগুলি এলো কাদের আগ্নেয়াস্ত্র থেকে? আর ওখানে যে মন্ত্রণালয় থেকে তার ভেতর থেকে আনসার বাহিনীর উদ্দেশ্যে গুলি করলো কারা, কোথা থেকে? তিনি কি বলতে চেয়েছেন সেটা বোঝাতে বেশি ব্যাখ্যা করার দরকার পড়ে না, আপনারা বুঝতে পারছেন। নীলুফারও ওই একই ইঙ্গিত দিয়ে প্রশ্ন তুলেছেন, আন্দোলনকারীদের সামনে ছিল পুলিশ, পুলিশের গুলি বুকে লাগার কথা, পিঠে লাগে কি করে? তাহলে কি পুলিশ নয়? আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়েছিল পেছন থেকে কেউ, পেছনে মানে মিছিলের ভেতর থেকে কেউ, কিংবা আশেপাশের বাড়ি থেকে কেউ? তদন্ত চাই। একদম সাখাওয়াত হোসেনের সেই কথার প্রতিধ্বনি যেন। এই কথা বলার অপরাধে প্রাক্তন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের স্বরাষ্ট্র উপদেষ্টার পদটি চলে যায় একটি অকিঞ্চিতকর একটি ডিপার্টমেন্টের দায়িত্বে তাকে দেয়া হয় মুখ রক্ষার জন্য। তিনি বলেছিলেন জুলাই বা আন্দোলনের প্রতিটি ঘটনাকে খুঁটিয়ে তদন্ত করা দরকার। কোনো গোষ্ঠী কি সুযোগ নিয়েছিল? কোনো তৃতীয় শক্তি কি সক্রিয় ছিল? সব কিছুই নিরপেক্ষভাবে খতিয়ে দেখা উচিত। সাখাওয়াত সাহেব এই কথাটা তখন বলেছিলেন যখন সবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে, আবার সম্প্রতি আবার একই ধরনের বক্তব্য পুনরাবৃত্তি করেছেন। তিনি বলেছেন মুখ খুললে অনেকের কাপড় চোপড় খুলে যাবে। কাদের উদ্দেশ্যে বললেন এই কথা, কাপড় চোপড় খুলে যাবে? নিশ্চয়ই আওয়ামী লীগের কারণ নয়। তাহলে দেশের মধ্যে যারা ছিল, এমনকি বিএনপির উদ্দেশ্য। তার মোদ্দা কথা, পুলিশের গুলিতে বহু মৃত্যু হয়নি, তাদের মৃত্যু অন্য কোনো শক্তির গুলিতে হয়েছে। অর্থাৎ জুলাই বিদ্রোহে গুপ্ত ঘাতক ও গুপ্ত ষড়যন্ত্রকারীর ভূমিকা ছিল, সেই প্রথম দিকেই তুলে ধরেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অপরাধ বিজ্ঞানে একটা কথা খুব প্রচলিত, খুনি সেই খুনের জায়গায় কিছু না কিছু প্রমাণ রেখে যাবেই, ছোট হোক বড় হোক। তেমন প্রমাণ এখানেও, মানে 24-এর অভ্যুত্থানে স্বয়ং বলে ফেলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্বয়ং। আপনারা নিশ্চয়ই ভোলেননি। কিভাবে, কখন বলেছিলেন? 2024 সালে ওই আগস্টে 5 আগস্টের পরের মাসেই নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের এক অনুষ্ঠানে মোহাম্মদ ইউনূস মেটিকুলাস ডিজাইন শব্দবন্ধ ব্যবহার করেছিলেন। এরপর থেকেই সামাজিক মাধ্যমে
ব্যাপক বিতর্ক শুরু হয়। অনেকে বলেন এই বক্তব্য থেকেই প্রমাণ হয় সব কিছু আগে থেকেই পরিকল্পিত ছিল, অর্থাৎ 24-এর তথাকথিত গণ আন্দোলন কোনো স্পন্টেনিয়াস মাস আপরাইজিং বা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান ছিল না, ছিল গভীরভাবে পরিকল্পিত একটি কর্মকাণ্ড, যাকে বলা যায় ষড়যন্ত্রের ফল। অন্যদিকে ইউনূসের সমর্থক ও অনেক বিশ্লেষক এটা উড়িয়ে দিয়ে বলেন বক্তব্যটি প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন করে ব্যাখ্যা করা হচ্ছে। তাদের মতে মেটিকুলাস ডিজাইন বলতে তিনি পুরো রাজনৈতিক ষড়যন্ত্র বোঝাননি, বরং আন্দোলনের সংগঠন, প্রস্তুতি বা ঘটনা প্রবাহের সুপরিকল্পিত দিক বোঝাতে চেয়েছিলেন। এই দু রকমের ব্যাখ্যাই বাজারে চালু আছে আজও। বরং প্রথম ব্যাখ্যাটা মেটিকুলাস ডিজাইন মানে ষড়যন্ত্র, এইটাই বেশি চালু। কিন্তু প্রশ্ন করতে হয় কোনটা ঠিক, ঠিক কোনটা এটা ঈশ্বর জানেন, আল্লাহ জানেন, আর জানেন মোহাম্মদ ইউনূস স্বয়ং, আর জানেন ডিপ স্টেটের জর্জ সোরস, আমেরিকা। কিন্তু লক্ষণীয় এটাই যে তারপর প্রায় 16-17 মাস ক্ষমতায় ছিলেন মোহাম্মদ ইউনূস, কিন্তু তার মেটিকুলাস ডিজাইন উক্তির কোনো বিশদ ব্যাখ্যা দেননি। কেন দেননি? কেন তিনি ব্যাখ্যা করলেন না যে তার বক্তব্যের বিকৃত ব্যাখ্যা করা হচ্ছে? তিনি এইটা বলতে চেয়েছিলেন। এখানেই বিষয়টি গুরুত্বপূর্ণ। নীলুফার মনি প্রশ্ন তুলেছেন, সাখাওয়াত হোসেন তদন্তের কথা বলছেন, তিনি প্রশ্ন তুলেছেন, ইউনূস মেটিকুলাস ডিজাইন বলছেন। এই তিনটি বক্তব্যকে কেউ যদি একটা সুতোয় গাঁথেন এবং বলেন দাল মে কুছ কালা হ্যায়, তাকে কি দোষ দেয়া যায়? এখনো পর্যন্ত এমন কোনো সরকারি তদন্ত সরকার তদন্ত করেইনি, তা বিচার আসবেটা কি করে? ফলে কোনো সরকারি তদন্ত বা বিচারক সিদ্ধান্ত প্রকাশ্যে আসেনি, যা নিশ্চিতভাবে বলে দেয় যে তিনটি বক্তব্য একই ঘটনার একই অর্থ বহন করে। ফিরে আসি নীলুফার মনির কথায়। তিনি বিএনপির দায়িত্বশীল পদে আছেন, নিজে জুলাই আন্দোলনের সামনের সারিতে ছিলেন। হঠাৎ এমন কি হলো যে তিনি পুরোপুরি উল্টো দিকে ঘুরে গেলেন? নীলুফার মনির বক্তব্যের তীব্র বিরোধিতা করে বক্তব্য রেখেছেন বিএনপি দলের ছাত্র শাখার নেতৃত্ব। কিন্তু লক্ষণীয়, বিএনপি দলের পক্ষ থেকে নীলুফার চৌধুরী মনির বক্তব্যের প্রতিবাদ হয়নি। তার সমালোচনা বা সমর্থন করে পার্টি এক লাইন বক্তব্য দেয়নি, কারণ পার্টি দিতে চায়নি। পার্টি তাকে সাসপেন্ড করেনি, আবার সমর্থনও করেনি। বুঝতে কিছু অসুবিধা হয়? কথা সেই একটা, বিএনপি ধর্মেও আছে, জিরাপেও আছে। 24-এর ওই জুলাই অভ্যুত্থানেও আছে, আবার যারা তাকে ষড়যন্ত্র বলছে সেই দলেও আছেন। রাজনীতিতে অনেক সময় প্রশ্নই হয়ে ওঠে সবচেয়ে বড় ঘটনা। নীলুফার মনির বক্তব্য সেই প্রশ্নকে নতুন করে সামনে এনেছে। সাখাওয়াত হোসেন আগেই তদন্তের কথা বলেছিলেন, ইউনূসের মেটিকুলাস ডিজাইন মন্তব্য নতুন করে আলোচনায় আসছে। খেলা জমছে, ঝুলির মধ্যে অনেক বিড়াল ঘাপটি মেরে বসে আছে, লুকিয়ে রাখা আছে। আগামী দিনে ঝোপ বুঝে একটা দুটো করে বিড়াল বাইরে ছাড়বে বিএনপি, তার রাজনৈতিক সুবিধা নেয়ার জন্য, এবং তুলে দেবে প্রশ্ন জুলাই গণ অভ্যুত্থান নিয়ে। সেই মৌলিক প্রশ্নটা, 24-এর জুলাই অভ্যুত্থান কি গণবিপ্লব নাকি একটি গভীর ষড়যন্ত্র? এই প্রশ্ন বিএনপিকে লাভ দিতে পারে, আবার বুমেরাং হয়ে নিজের দিকে ফিরেও আসতেও পারে। ঝুঁকি কম নয় বিএনপির, কিন্তু উপায় নেই। রাজনীতিতে টিকে থাকতে গেলে ঝুঁকি নিতেই হয়। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়?